বেটা, আমি জানি যে তুমি আমার সাথে কখনো দেখা করনি, কিন্তু আমি তোমাকে খুব মিস করি। আমি জানি না তুমি দেখতে কেমন। দিদি, আমি ওখানে শুয়ে থাকা ব্যক্তিকে পাপা কেন ডাকি? একজন কোটিপতি মহিলা তার ছেলের কবরে যান এবং এক গরিব ছেলের সাথে দেখা হয় যে সেখানে জন্মদিনের কেক রাখছিল। একটি হৃদয় বিদারক দৃশ্য। গল্পে এগিয়ে যাওয়ার আগে আমাদের বলো যে আপনি এই গল্পটি কোথা থেকে দেখছেন। নিচে কমেন্টে আমাদের বলো। বৃষ্টির সন্ধ্যায় কবরস্থান আগে থেকেই ঠান্ডা ছিল, কিন্তু সেই মুহূর্তে শ্রীমতী রাধিকার জন্য এটি ছিল তার জীবনের সবচেয়ে একাকী দিনগুলোর চেয়েও বেশি ঠান্ডা। তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, অবাক হওয়ার কারণে নয়, বরং এমনভাবে যেন কেউ তার হৃদয় নিংড়ে নিয়েছে। সেই শক্তিশালী মহিলা, যিনি নিজের এক নজরে অসংখ্য মানুষের মনে ভয় তৈরি করে দিতেন, এখন এক রোগা পাতলা ছেলের অবয়বের সামনে কাঁপছিলেন, যে একটি ছোট জন্মদিনের কেক থেকে বৃষ্টির ফোঁটা মুছে দিচ্ছিল। ছেলেটি খুব ধীর এবং ভাঙা গলায় বলল, পাপা, আজ আপনার জন্মদিন। পাপা, আমার কাছে বেশি কিছু নেই, আমি আপনার জন্য এই কেক এনেছি। এটি একটি সাধারণ বাক্য হওয়া উচিত ছিল, যেমনটা যে কোনো অনাথ বাচ্চা বলে থাকে। কিন্তু যখন বৃষ্টির টপ টপ শব্দের মাঝে এই ধ্বনি প্রতিধ্বনিত হল, তখন রাধিকা নিজের মেরুদণ্ডে এক শিহরণ অনুভব করলেন। এটি কার কবর ছিল? এটি ছিল তার ছেলের কবর, তার একমাত্র ছেলে, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, যে ছিল তার গর্ব এবং এমন এক বেদনা যার অভাব কখনো পূরণ হওয়ার নয়। তার মনে হয়েছিল যে তিনি এই ক্ষতির সাথে মানিয়ে নিয়েছেন, কিন্তু আজ সেই ক্ষত যেন কেউ আবার চিড়ে দিল। কিন্তু যে জিনিসটি তার হাত থেকে ফুলের তোড়া প্রায় ফেলেই দিয়েছিল, তা হল সেই ছেলেটির মুখ, তার গভীর কালো চোখ, খাড়া নাক, এবং যখন সে নিজের আবেগ চেপে রাখত, তখন তার ঠোঁট শক্ত হয়ে যেত। সবকিছু তার ছেলের একটি ছোট প্রতিচ্ছবির মতো ছিল। এটি কোনো সাধারণ কাকতালীয় ব্যাপার মনে হচ্ছিল না, বরং এমন ছিল যা দেখলে গায়ের লোম খাড়া হয়ে যায়। এতটাই মিল যে রাধিকার মনে হল যেন তিনি অতীতকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখছেন। পুরনো স্মৃতি, যখন তার ছেলে ছোট ছিল এবং বাড়ির আঙিনায় দুষ্টুমি করে দৌড়ে বেড়াত, হঠাৎ এক উল্টো ফিল্মের মতো তার সামনে চলে এলো। সেই দিনগুলোতে তার ছেলেও বকুনি খেয়ে কান্না এড়ানোর জন্য ঠিক এভাবেই নিজের ঠোঁট কামড়ে ধরত, এবং সেই কথা বলা চোখ যা তাকে সবসময় নরম করে দিত, তিনি যতই রেগে থাকুন না কেন, সবকিছু সরাসরি তার হৃদয়ে আঘাত করছিল, যার ফলে তিনি বর্তমান এবং অতীতের পার্থক্য করতে পারছিলেন না। ছেলেটি নিজের হাত পাথরের ফলকের উপর রাখল, একটি ছোট হাত, কিন্তু অদ্ভুতভাবে সততায় ভরা। সে নিজের রুদ্ধ কণ্ঠে বলতে থাকল, আমি জানি যে আপনি আমার সাথে কখনো দেখা করেননি, কিন্তু আমি আপনাকে খুব মিস করি। আমি জানি না আপনি দেখতে কেমন, কিন্তু আমার মনে হয় আপনি আমাকে ভালোবাসতেন। এটি শুনে রাধিকা পুরোপুরি স্তম্ভিত হয়ে গেলেন। এই শব্দগুলো হালকা কিন্তু ধারালো চাকুর মতো ছিল, যা সেই বেদনাকে কাটছিল যাকে তিনি 10 বছর ধরে দাফন করে রেখেছিলেন। তার মাথায় অনেক প্রশ্ন জাগতে লাগল। এটি কার বাচ্চা? এটি এখানে শুয়ে থাকা ব্যক্তিকে নিজের পিতা কেন বলছে? একে এখানে কে নিয়ে এলো? নাকি কেউ জানতে শুনে কোনো খেলা খেলছে? তার দুনিয়ায় যেখানে টাকা, শক্তি এবং হিসাব নিকাশ কখনো থামে না, সেখানে তিনি কোনো কিছু সহজে বিশ্বাস করতেন না, এবং তিনি এই ধরনের কাকতালীয় বিষয়ে তো একেবারেই বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু সেই মুহূর্তের অনুভূতি কোনো ব্যবসার সন্দেহের মতো ছিল না, বরং একজন মায়ের ঘাবড়ানি, ভয় এবং আশার মতো ছিল। আর তারপর এই ভয় যে কোথাও এই আশা তাকে আবারও হতাশ না করে দেয়। বাতাসের একটি ঝাপটা এলো এবং ছেলেটির রেইনকোটের এক পাশ উড়তে লাগল, যাতে তার পুরনো বিবর্ণ হয়ে যাওয়া কাপড় দেখা গেল, যা অনেক জায়গায় ছিঁড়ে গিয়েছিল। একটি বেচারা ছোট বাচ্চা। সে যে কেক এনেছিল তাও ছিল একটি সস্তা স্পঞ্জ কেক, যা বৃষ্টি এবং দীর্ঘ দূরত্বের কারণে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর তেড়া বেঁকা হয়ে গিয়েছিল। তবুও সে সেটিকে তার ছেলের কবরের সামনে পূর্ণ সম্মান এবং স্নেহের সাথে রাখল। তার ছোট হাতগুলো ঠান্ডায় কাঁপছিল, কিন্তু তার চোখগুলো এমনভাবে উজ্জ্বল ছিল যা তিনি বুঝতে পারছিলেন না। রাধিকা নিজের গলা শুকনো এবং তিক্ত অনুভব করলেন। যতটা বেশি তিনি তাকে দেখতেন, ততটাই তার সেই ছেলেটির মধ্যে অনেক কিছু চেনা চেনা লাগত।
শুধু চেহারার গঠনই নয়, বরং তার দাঁড়িয়ে থাকার ধরন, কথা বলার সময় মাথা ঝোঁকানোর ধরনও। যেন সেই ছেলেটি কোনো অচেনা নয়, বরং তাদের পরিবারের একটি হারিয়ে যাওয়া টুকরো। কিন্তু যখনই তার মন নরম হতে লাগল, তার যুক্তি তাকে সাথে সাথে পেছনে টেনে নিল। তার মাথায় ব্যবসার জগতের চেনা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, সাবধান থাকো, প্রতিটি কাকতালীয় ঘটনার পেছনে কোনো না কোনো কারণ থাকে। রাধিকা নিজের মুষ্টি শক্ত করলেন। নখ তার চামড়ায় এতটাই গভীরভাবে গেঁথে গেল যে তা লাল হয়ে গেল। তিনি নিজেকে শান্ত করার চেষ্টা করলেন, যাতে তিনি সাথে সাথে এগিয়ে না যান, সাথে সাথে প্রশ্ন না করেন, কারণ তিনি জানতেন যে তিনি খুব আবেগপ্রবণ হয়ে পড়ছেন। কিন্তু তারপর ছেলেটি নিজের মাথা তুলল এবং তার স্বচ্ছ চোখ অজান্তেই তার চোখের সাথে চোখ মেলাল। সেই মুহূর্তে দুজনেই স্থির হয়ে গেলেন। ছেলেটি এক মুহূর্তের জন্য চমকে গেল, কিন্তু পালিয়ে গেল না, এবং রাধিকার মনে হল যেন তার হৃৎপিণ্ড এক স্পন্দন মিস করেছে। সেই চোখ তিনি তার ছেলের শৈশবে হাজার বার দেখেছিলেন। সময় যেন থেমে গিয়েছিল। বৃষ্টি তখনও পড়ছিল, বাতাস তখনও বইছিল, কিন্তু সেখানে কেবল দুইজন মানুষ ছিল, একজন ধনী ও শক্তিশালী, একজন গরিব ও ছোট, যারা এক জনমানবহীন কবরস্থানে একে অপরের দিকে তাকিয়েছিল। একটি দীর্ঘ, ভারী কিন্তু রহস্যময় মুহূর্ত, এবং সেই মুহূর্তে নিজের হৃদয়ের গভীর থেকে রাধিকা জানতেন যে এই বাচ্চার আশা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি শুধুমাত্র একটি সংযোগ হতে পারে না। কিন্তু যদি এটি কাকতালীয় না হয়, তবে এটি কি? ভাগ্যের কোনো অভিশাপ, একটি দাফন করা রহস্য, নাকি এমন কিছু যা তিনি এত বছর ধরে অজান্তেই উপেক্ষা করে এসেছিলেন? তিনি তখনও জানতেন না, কিন্তু তিনি খুব স্পষ্টভাবে অনুভব করলেন যে তার জীবন বদলাতে চলেছে। ছেলেটি তাকে মাথা নত করে প্রণাম করল, একটি হালকা দ্বিধাভরা ভঙ্গি, যেমনটা গরিব বাচ্চারা বড়দের সামনে নম্রতা দেখাতে অভ্যস্ত থাকে। কিন্তু যে বিষয়টি তাকে আশ্চর্য করল তা হলো এই যে তার চোখ নজর সরাল না। সাধারণ বাচ্চারা যখন কোনো অচেনা ব্যক্তি তাদের দিকে তাকিয়ে থাকে, বিশেষ করে তার মতো সুন্দর সাজগোজ করা কোনো মহিলা, তবে নিশ্চিতভাবে লজ্জা পেত বা ভয় পেয়ে যেত। কিন্তু এই ছেলেটির মধ্যে এমনটা ছিল না। তার চোখে কোনো লজ্জা ছিল না, কোনো ভয় ছিল না, বরং শিষ্টাচার এবং এমন কিছু ছিল যা তার ছেলের পুরনো গৌরবের মতো ছিল। এটাই সেই জিনিস যা তাকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করল। বাচ্চারা গরিব হতে পারে, অভাবী হতে পারে, কিন্তু সেই হাবভাব, সেই স্বভাবের নকল করা যায় না। তিনি তার কাছে অনেক কিছু জানতে চাইছিলেন, কিন্তু তার গলা রুদ্ধ হয়ে এলো। এখন কি জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করবেন যে সে কবরে শুয়ে থাকা ব্যক্তিকে পাপা কেন বলে? জিজ্ঞেস করবেন যে তাকে এখানে কে নিয়ে এলো? জিজ্ঞেস করবেন যে সে কে, কোথা থেকে এসেছে, এবং সে তার ছেলের মতো কেন দেখতে? কিন্তু এই প্রশ্নগুলো মুহূর্তের মধ্যে এতটাই ভারী হয়ে গেল যে কিছুই বলা গেল না। তিনি শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, ছেলেটিকে নিজের হাতে জন্মদিনের কেকটি বৃষ্টি থেকে বাঁচাতে দেখতে থাকলেন। শুধু একটি ছোট কাজ, কিন্তু এটি তার হৃদয়ে একটি যন্ত্রণা তৈরি করে দিল। এই বাচ্চাটি মৃত ব্যক্তির সম্মান করতে জানত, একটি খুব সত্য অনুভূতির সাথে, একটি এমন সত্য যা তিনি নিজের হিসাব নিকাশে ভরা জীবনে অনেক দিন ধরে দেখেননি। তারপর ছেলেটি বুঝতে পারল যে বৃষ্টি তেজ হচ্ছে। সে ঘাবড়ে গিয়ে কেক টাকা দেওয়া প্লাস্টিক শিটটি ঠিক করল। তারপর ঘুরে নিজের ছোট হাত পাথরের ফলকের উপর রাখল, যেন বৃষ্টির মধ্যে আরও কিছু প্রার্থনা করছে। তিনি এত কাছে দাঁড়িয়েছিলেন যে তার ফিসফিসানি শুনতে পাচ্ছিলেন। পাপা, আমি যাচ্ছি, আমি কথা দিচ্ছি, যখন আমার কাছে বেশি টাকা হবে তখন আমি আপনার জন্য একটি বড় কেক কিনব। তার মনে নেই কত সময় ধরে তিনি এত সহজ বাক্য শোনেননি যা তার হৃদয়কে এইভাবে জড়িয়ে ধরেছে। একা, অভাবগ্রস্ত, কিন্তু তবু এমন কারো জন্য কিছু করার চেষ্টা করছিল যার সাথে সে কখনো দেখাও করেনি। এটি এমন কোনো কথা নয় যে একটি বাচ্চা ভাবতে পারে। এটি সেই সব মানুষের স্মৃতি যারা অভাবে বড় হয়েছে। এটি কারো সাথে যুক্ত হওয়ার আকুলতা ছিল। যখন ছেলেটি ঘুরে যেতে লাগল, তখন রাধিকা একটি অদৃশ্য শক্তি দ্বারা অনুপ্রাণিত হলেন। তিনি ধীরে করে ডাকলেন, দাঁড়াও বেটা। তার গলা এতটাই খসখসে এবং অদ্ভুত ছিল যে তার নিজের কাছেও এটি নিজের কণ্ঠস্বর মনে হল না। ছেলেটি ঘুরল। বৃষ্টিতে তার চুল ভিজে কপালে লেপটে গিয়েছিল। তার চোখ বড় হয়ে গেল। জি, ব্যাস একটি শব্দ, কিন্তু এটি রাধিকাকে এমন অনুভব করালো যেন সময় এক ধাপ আরও পেছনে চলে গিয়েছে। যদি তিনি নিজের চোখ বন্ধ করে নিতেন, তবে তিনি কসম খেয়ে বলতে পারতেন যে এই কণ্ঠস্বর একদম তার ছেলের শৈশবের কণ্ঠস্বরের মতো ছিল, যখন সে তার ঘরে ক্যান্ডি কেনার জন্য টাকা চাইতে আসত। সেই সারল্য, সেই ভোলানাথ ভাব। তিনি ভেবেছিলেন যে তিনি এটি আর কখনো শুনতে পাবেন না।
তিনি কাছে এলেন, ভিজে মাটির গন্ধ, বৃষ্টির গন্ধ এবং সেই বাচ্চার নিষ্পাপ গন্ধ অনুভব করতে করতে। তুমি এখানে একা এসেছ। তিনি নিজের কণ্ঠস্বর যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলেন, কিন্তু ভেতর থেকে প্রতিটি শব্দ যেন টানছিল। ছেলেটি মাথা নাড়ল। জি, আমি পায়ে হেঁটে এসেছি। অনেক দূর। হ্যাঁ, অনেক দূর দিদি, ওই পুলের ওপারের বস্তি থেকে। সে ঢালুর শেষে অস্থায়ী ছাদওয়ালা ঘরগুলোর দিকে ইশারা করল। তিনি সেই এলাকাটি চিনতেন, একটি গরিব শ্রমিক শ্রেণীর এলাকা যেখানে লটারি টিকিট বিক্রেতা, ভাঙারি কোরানি এবং মজুররা সস্তা ভাড়ার ঘরে ভিড়ের মধ্যে থাকত। এটি ভেবে যে একটি বাচ্চা ওখান থেকে কবরস্থান পর্যন্ত বৃষ্টিতে ভিজতে ভিজতে এই ছোট কেকটি নিয়ে পায়ে হেঁটে এসেছে, তার খুব অদ্ভুতভাবে অস্বস্তি হল। তাকে নিয়ে অস্বস্তি নয়, বরং নিজের হৃদয়ে জেগে ওঠা অসহায়ত্বের অনুভূতি থেকে অস্বস্তি। তিনি তার ক্ষয়ে যাওয়া প্লাস্টিকের চটিগুলো দেখলেন, যা কাদায় মাখামাখি ছিল, হাঁটুতে ঘষে যাওয়া প্যান্ট এবং ছোপ ধরা টি শার্ট, যেন তাকে যদি নিংড়ানো হয় তবে বৃষ্টির জল এবং কঠোর জীবন একসাথে বেরিয়ে আসবে। তুমি ওখানে শুয়ে থাকা ব্যক্তিকে পাপা কেন ডাকো? তিনি ধীরে ধীরে সাবধানে জিজ্ঞেস করলেন। ছেলেটি থামল। সে নিজের মাথা নিচু করে নিল, নিজের আঙুল দিয়ে নিজের শার্টের কোণা কচলাতে লাগল। কিছুক্ষণ পর সে জবাব দিল, কারণ আমার পালিকা মা বলেন যে আমার বাবা অনেক আগে মারা গিয়েছেন, কিন্তু আমি ওনার সাথে কখনো দেখা করিনি। আমি জানি না আমার পাপার কবর কোথায়। আমি মায়ের কাছে বারবার জিজ্ঞেস করতাম, কিন্তু উনি শুধু কাঁদতেন। আমি ভাবলাম যে এটি এখানেই হওয়া উচিত। আমি দেখলাম যে এই কবরটি অন্যদের থেকে বেশি সুন্দর। তার কণ্ঠস্বর বিষণ্ণ হয়ে গেল। একটি খুব সহজ, খুব নিষ্পাপ জবাব, কিন্তু এটি তার গলা রুদ্ধ করে দিল। কেউ তাকে বলেনি, কেউ তাকে পথ দেখায়নি। সে কেবল একটি কবর বেছে নিয়েছে এবং বিশ্বাস করে নিয়েছে যে নিচে শুয়ে থাকা ব্যক্তিটি তার পিতা, আর তারপর সে তাকে সত্যিই ভালোবেসেছে। কিন্তু যে বিষয়টি তিনি বুঝতে পারছিলেন না, তা হল সে তার ছেলের কবরটিই কেন বেছে নিল। সে এতটাই সদৃশ কেন এবং কেন? তার মনে হচ্ছিল যে এই ছেলেটি শুধু এমনিই বেছে নেয়নি। কোনো বাচ্চাই শত শত হাজার হাজার কবরের মাঝখান দিয়ে হেঁটে ঠিক সেই কবরটি খুঁজে পাওয়ার জন্য এত শক্তিশালী অন্তর্দৃষ্টি রাখতে পারে না, যার নিচে শুয়ে থাকা ব্যক্তির চেহারা তার সাথে এতটা মিল থাকে। ছেলেটি আবার মাথা নত করে প্রণাম করল। আমি চলি দিদি, অনেক দেরি হয়ে গিয়েছে। আমার পালিকা মা চিন্তা করবেন। তারপর সে বৃষ্টির মধ্যে চলে গেল। তার ছোট অবয়ব কাদা ভরা রাস্তায় ধীরে ধীরে উজ্জ্বল হয়ে গেল। তিনি গতিহীন দাঁড়িয়ে তাকে দেখতে থাকলেন। তার হৃদয় যেন কেউ জোরে নিংড়ে দিয়েছে। কষ্ট হচ্ছিল। একটি অস্পষ্ট কিন্তু অনবরত অন্তর্দৃষ্টি ছিল সেই বাচ্চাটি তার ছেলের সাথে যুক্ত, খুব গভীরভাবে যুক্ত, এবং তিনি জানতেন যে তিনি এটিকে উপেক্ষা করার যতই চেষ্টা করুন না কেন, যে মুহূর্ত থেকে সে ছেলেটি প্রকট হয়েছে তার জীবন একটি ভিন্ন দিকে মোড় নিতে বাধ্য হয়েছে। তিনি জানতেন না যে এটি তো কেবল শুরু ছিল। সেই রাতে নিজের বিশাল বাংলোয় ফিরে রাধিকা সেই ছেলেটির ছবি নিজের মাথা থেকে বের করতে পারছিলেন না। টেবিলে চমৎকার খাবার রাখা ছিল, চাকররা অপেক্ষা করছিল, কিন্তু তিনি এক গ্রাসও খেলেন না। তার চোখ সামনে শূন্যে আটকে ছিল, যেখানে বৃষ্টিতে ভেজা সেই ছেলেটির ছবি অনবরত দেখা যাচ্ছিল। সেই রোগা পাতলা ছোট শরীর মাটির রাস্তার পেছনে হারিয়ে গিয়েছিল, কিন্তু যে অনুভূতি সে তার হৃদয় ছেড়ে গিয়েছিল তা এখনও তেমনই ছিল, একটি কষ্টে ভরা ক্ষতের মতো। এত বছর ধরে তিনি তার ছেলেকে হারানোর যন্ত্রণার সাথে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। একটি বড় বাড়িতে খালি বোনের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। একাকিত্বকে ভোলার জন্য নিজেকে কাজে ডুবিয়ে রাখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু আজ সেই ছেলেটির আসার ফলে সেই সমস্ত অভ্যাস ভেঙে গেল। অনেক দিন পর তিনি নিজের হৃৎপিণ্ডকে এভাবে স্পন্দিত হতে অনুভব করেছিলেন। বেদনা, ভয় এবং একটি আশা, একটি বিপজ্জনক আশা, যাকে ছোঁয়ামাত্রই মানুষ ভেঙে যেতে পারে। রাত হল, বাড়িতে নিস্তব্ধতা ছিল, কিন্তু তার মাথা শত শত শব্দে ভরা ছিল। তিনি নিজেকে গালি দিলেন। তিনি একজন অচেনা বাচ্চার পরোয়া কেন করছেন? শুধু কিছু মিলের কারণে আবেগকে কেন প্রাধান্য দিচ্ছেন? কিন্তু তারপর তার যুক্তি একজন মায়ের অন্তর্দৃষ্টিকে হারাতে পারল না। সারা জীবন তিনি যুক্তি, হিসাব নিকাশ এবং প্রমাণের ওপর বিশ্বাস করেছিলেন, কিন্তু আজকের ঘটনায় তিনি নিজের অন্তর্দৃষ্টির ওপর বিশ্বাস করেছিলেন। একটি অন্তর্দৃষ্টি এতটাই শক্তিশালী যে তা তাকে অস্থির করে দিচ্ছিল এবং ঘুমোতে দিচ্ছিল না।
তার ছেলেটির চেহারার প্রতিটি খুঁটিনাটি মনে ছিল, প্রতিটি চাহনি, প্রতিটি হাবভাব। কিন্তু সেই সব জিনিসের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। এটি সেই ধরনের অভিনয় ছিল না যা তিনি মাঝে মাঝে ব্যবসার জগতে দেখতেন। সেই ছেলেটির মধ্যে খুব সত্য কিছু ছিল, এবং এই সত্যই তাকে অস্থির করে দিচ্ছিল। মধ্যরাতের দিকে তিনি উঠলেন, একটি শাল জড়ালেন এবং তার সবচেয়ে বিশ্বস্ত ড্রাইভার রামু কাকাকে ডাকলেন, যিনি ২০ বছরের বেশি সময় ধরে তার সাথে ছিলেন। তাকে দেখে রামু কাকা অবাক হয়ে গেলেন। রাধিকা ম্যাডাম, আপনি এই সময়ে কোথায় যেতে চান? তিনি শুধু সংক্ষেপে জবাব দিলেন, কবরস্থান। রামু কাকা চমকে গেলেন, কিন্তু জিজ্ঞেস করার সাহস পেলেন না। তিনি তার বেদনা জানতেন এবং তিনি বুঝতেন যে কিছু রাত তাকে একটু শান্তি পাওয়ার জন্য ওখানে যেতে হয়। কিন্তু আজ তার চোখে খুব অন্যরকম কিছু ছিল। সেই পরিচিত বিষণ্ণতা ছিল না, বরং মনে হচ্ছিল যেন তাকে কোনো খুব শক্তিশালী জিনিস পরিচালিত করছে। কবরস্থানের দিকে যাওয়া রাস্তাটি জনমানবহীন ছিল। হলুদ স্ট্রিট লাইটগুলো ভিজে রাস্তায় তাদের লম্বা ছায়া তৈরি করছিল। যখন গাড়ি থামল, তখন তিনি রামু কাকাকে বললেন, তুমি বাইরে অপেক্ষা করো, আমি একাই যাব। তিনি চুপচাপ ভেতরে চলে গেলেন। তার জুতো ভিজে মাটিতে হালকা করে দেবে যাচ্ছিল। হালকা বৃষ্টির শব্দ কবরের ওপর পড়ছিল, যাতে একটি ভয়ানক অস্পষ্ট ধ্বনি তৈরি হচ্ছিল। কিন্তু তিনি সেদিকে লক্ষ্য দিলেন না। তিনি শুধু সেই পরিচিত পাথরের ফলকটির দিকে তাকালেন। কাছে পৌঁছানোর পর তিনি দেখলেন যে কেকটি ছেলেটি দুপুরে রেখেছিল তা বৃষ্টির জলে নরম হয়ে নিজের আকার হারিয়েছে। তিনি ঝুঁকে সেটিকে তুললেন। বেঁচে যাওয়া কেকের টুকরোগুলোকে ধীরে ধীরে আদর করলেন। একটি দম বন্ধ করা অনুভূতি জেগে উঠল। শুধু একটি সস্তা কেক, তবুও সেই ছেলেটি সেটিকে এত মনোযোগ এবং স্নেহের সাথে রেখেছিল, সেই দামি উপহারগুলোর চেয়েও বেশি যা তিনি কখনো তার ছেলেকে দিয়েছিলেন। সেই মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে সেই ছেলেটি মজা করছিল না, কোনো খেলা খেলছিল না। সে সত্যিই বিশ্বাস করত যে এই কবরের নিচে শুয়ে থাকা ব্যক্তিটি তার পিতা, এবং সে তার পিতাকে একটি সহজ হৃদয় দিয়ে ভালোবাসত, একটি এমন সারল্য যা তার ধনী বাড়িতে খুব কম মানুষের কাছেই অবশিষ্ট আছে। তিনি কবরের সামনে দাঁড়ালেন, ধীরে নিজের হাত ঠান্ডা পাথরের ফলকের ওপর রাখলেন। ব্যাটা, যদি তুমি বেঁচে থাকতে, তবে এখন পর্যন্ত তুমিও একজন পিতা হতে, তাই না? তার কণ্ঠস্বর কেঁপে গেল। বহু বছরের মধ্যে এটিই প্রথমবার ছিল যখন তিনি সেই কথাটি জোরে বলেছিলেন যা তিনি ভাবা থেকে বিরত থাকার চেষ্টা করতেন। যেদিন তুমি চলে গেলে আমার মনে হয়েছিল আমার জীবনও শেষ হয়ে গিয়েছে। আমার মনে হয়েছিল ঈশ্বর আমাকে তোমাকে আবার ব্যাটা বলার সুযোগ দেবেন না। একটি অস্ত্রবিন্দু পড়ল এবং বৃষ্টির ফোঁটার সাথে মিশে গেল। কিন্তু আজ আমি এমন একটি বাচ্চার সাথে দেখা করলাম যে তোমার মতো দেখতে, অদ্ভুতভাবে। তিনি থামলেন, একটি দীর্ঘশ্বাস নিলেন। তোমার কি মনে হয় এটি কোনো ধরনের সংকেত? তিনি জিজ্ঞেস করলেন, এটি জেনেও যে নিচে শুয়ে থাকা ব্যক্তিটি জবাব দিতে পারবে না। কিন্তু তার এটি বলার প্রয়োজন অনুভব হল। নিজের হৃদয়ের বোঝা কোনো জিনিসের মাধ্যমে বাইরে বের করার প্রয়োজন হল। তিনি আরও একবার পাথরের ফলকটি ছুঁলেন। তারপর চুপচাপ বললেন, আমাকে জানতে হবে সে কে। মাত্র ৩টি শব্দ, জানতে হবে সে কে। কিন্তু এটি পরে হতে চলা সমস্ত পরিবর্তনের শুরুর বিন্দু ছিল। কবরস্থান থেকে বেরোনোর সময় রাধিকার মনে হল যে তার হৃদয়ে যে অন্তর্দৃষ্টি ছিল তা একটি প্রতিশ্রুতি হয়ে গিয়েছিল। তার যুক্তি তাকে যতই সতর্ক করুক না কেন, তিনি খুব ভালো করে জানতেন যে এখন থেকে তাকে সেই ছেলেটির সম্পর্কে জানতে হবে। কৌতূহলের কারণে নয় এবং নিশ্চিতভাবে অন্ধবিশ্বাসের কারণে নয়, বরং সেই ছেলেটি এবং তার ছেলের অসম্পূর্ণ গল্পের মধ্যে কোনো অদৃশ্য আকর্ষণের কারণে। একটি এমন বন্ধন যাকে তিনি উপেক্ষা করতে পারতেন না। এটি সেই মুহূর্ত ছিল যখন তিনি জানতেন না যে এই ছোট কাজটি তাকে এমন এক রহস্যের দিকে টেনে নিয়ে যাবে যা 10 বছর ধরে লুকিয়েছিল। একটি এমন রহস্য যা তার পুরো জীবন এবং সেই ছেলেটির জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল, যার চোখ ঠিক তার ছেলের মতোই ছিল। পরদিন সকালে আগের রাতে প্রায় না ঘুমানো সত্ত্বেও রাধিকা স্বাভাবিকের চেয়ে তাড়াতাড়ি উঠে পড়লেন। বিশাল বাড়িটা এত শান্ত ছিল যে দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। প্রতিটি টিকটিক শব্দ যেন তার মস্তিষ্কের ওপর আঘাত করছিল, তাকে মনে করিয়ে দিচ্ছিল যে কালকের ঘটনা কোনো স্বপ্ন ছিল না। রাধিকা লিভিং রুমে বসেছিলেন। চায়ের কাপটা তখনও গরম ছিল এবং ধোঁয়া ছাড়ছিল, কিন্তু তার হাত ছিল বরফের মতো ঠান্ডা। তার নজর পুরনো ঘড়ির দিকে ছিল না, না সামনের অ্যাকোয়ারিয়ামের ওপর,
বরং এক অনির্দিষ্ট বিন্দুতে স্থির ছিল, যেখানে কৌতূহল এবং অন্তর্দৃষ্টি একে অপরের সাথে মিশে যাচ্ছিল। তিনি রামু কাকাকে ডাকলেন। সেই বৃদ্ধ মানুষটি বরাবরের মতোই বিনীতভাবে মাথা নোয়ালেন, কিন্তু তার চোখে গতরাতের পরের চিন্তা পরিষ্কার ধরা পড়ছিল। সারা জীবন তাদের সাথে থাকার পর রামু তাকে কখনো মাঝরাতে কবরস্থান থেকে ফিরতে দেখেননি, না তার চোখে ভয় আর প্রত্যাশায় ভরা এমন চাহনি দেখেছিলেন। রামু কাকা, তিনি বললেন, তার কণ্ঠস্বর ঘুমের অভাবে এখনও কিছুটা খসখসে ছিল। আজ তুমি আমাকে পুলের ওপারে ওই বস্তিতে নিয়ে চলো। রামু কাকা কিছুটা অবাক হলেন। ওই গরিব বস্তিতে ম্যাডাম, আমরা কেন? কিন্তু তিনি তার প্রশ্ন শেষ করার আগেই রাধিকা বললেন, আমি কালকের ওই ছেলেটিকে খুঁজতে চাই, আমাকে তাকে খুঁজতেই হবে। তার গলায় দৃঢ়তা ছিল এবং ঘরের বাতাস যেন জমে গেল। রামু কাকা তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, যেন অনেক কিছু ভাবছেন। তারপর মাথা নেড়ে বললেন, জি, আমি গাড়ি তৈরি করছি। পথে গাড়িটি পুরনো লোহার পুলের ওপর দিয়ে ধীরে ধীরে পার হল, যেখান দিয়ে শ্রমিক শ্রেণীর মানুষজন প্রতিদিন সকালে সাইকেলে যাতায়াত করে। রাধিকা জানলা দিয়ে বাইরে তাকালেন। দেখলেন মানুষজন দিনের হালকা রোদে জীবনযুদ্ধের জন্য লড়াই করছে। এই বস্তিতে থাকা গরিব বাচ্চাদের হয়তো স্কুলে পায়ে হেঁটে যাওয়ার অভ্যাস আছে, অপর্যাপ্ত খাবারের অভ্যাস আছে, ছোটবেলা থেকেই অভাবের অভ্যাস আছে। এই কথা ভেবে তার আবার সেই ছেলেটির কথা মনে পড়ে গেল, যে ছোট কেকটিকে এমনভাবে ধরেছিল যেন ওটাই তার পুরো পৃথিবী। এক দমবন্ধ অনুভূতি হল, যা তাকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করল। গাড়িটি বস্তিতে যাওয়ার মাটির রাস্তার সামনে থামল। রাস্তাটি সরু এবং অ্যাব্রোখ্যাব্রো ছিল। দুপাশে পুরনো টিনের চালের ঘর, যেগুলোর দেওয়ালে চুন আর রঙের ছোপ ধরা। কয়লার উনুন, কাতরাস এবং বর্ষার দিনের স্যাঁতস্যাঁতে গন্ধ মিলেমিশে এক বিচিত্র গন্ধ তৈরি করছিল, যা গরিব এলাকাগুলোর খুব পরিচিত। তিনি গাড়ি থেকে নামলেন। তার দামি জুতো সঙ্গে সঙ্গে ধুলোয় মাখামাখি হয়ে গেল, কিন্তু তিনি সেদিকে খেয়াল করলেন না। লোকজন তাকে অবাক হয়ে দেখছিল। একজন ধনী ও সুসজ্জিতা মহিলার এই জায়গায় আসাটা যেন অন্য কোনো জগৎ থেকে আসার মতো ছিল। ভাড়ার ঘরের সামনে চা বিক্রি করা এক মহিলা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আপনি কাকে খুঁজছেন? রাধিকা ধীরে ধীরে উত্তর দিলেন, আমি প্রায় 10 বছরের একটি ছেলেকে খুঁজছি। কালো বৃষ্টিতে ভিজতে ভিজতে পুল পার হয়ে কবরস্থানে গিয়েছিল। মহিলা ভুরু কুঁচকে বলল, 10 বছরের? এখানে অনেক বাচ্চা আছে। ওই ছেলেটার নাম কি? রাধিকা চুপ হয়ে গেলেন। হ্যাঁ, তার ওই ছেলেটার নাম পর্যন্ত জানা ছিল না। একজন মা যিনি নিজের সন্তানকে হারিয়েছেন, তবুও সেই সন্তানের মতো দেখতে একটি বাচ্চার সামনে দাঁড়িয়ে তার নামটা পর্যন্ত জিজ্ঞেস করতে পারেননি। তিনি কিছুটা লজ্জা আর যন্ত্রণা অনুভব করলেন। তিনি সততার সাথে উত্তর দিলেন, আমি নাম জানি না, তবে ও রোগা, পুরনো জামাকাপড় পরা আর চুলগুলো ভিজে কপালে লেপটে ছিল। ও দেখতে ঠিক আমার ছেলের মতো। এক মুহূর্তের জন্য চা বিক্রেতা মহিলা তার গলার স্বরে সেই কষ্টটা চিনতে পারল। সে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে মাথা নাড়ল। আপনি শেষ লাইনে সরিতাদিদের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখুন। উনি প্রায়ই অনাথ বাচ্চাদের আশ্রয় দেন, হয়তো কোনো খোঁজ মিললেও মিলতে পারে। রাধিকা ভেতরের দিকে হাঁটতে লাগলেন। প্রতিটি পদক্ষেপ তাকে আরও অস্থির করে তুলছিল, যেন তিনি কোনো রহস্যের খুব কাছে পৌঁছে যাচ্ছেন। ভাড়ার ঘরগুলোর শেষ লাইনটা দেখা গেল, যেখানে ছোট ছোট মরচে ধরা টিনের চাল। একটা ঘরের দরজা সামান্য খোলা ছিল। তিনি ধীরে ধীরে টোকা দিলেন। 40 বছর বয়সের এক মহিলা ক্লান্ত ভঙ্গিতে বাইরে এলো। যখন সে রাধিকাকে দেখল, তখন চমকে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য সতর্কতা ফুটে উঠল। আপনি কি সরিতা? রাধিকা জিজ্ঞেস করলেন। মহিলা মাথা নাড়ল, কিন্তু তার চোখ দ্বিধাগ্রস্ত ছিল, যেন সে আন্দাজ করার চেষ্টা করছিল কেন এই ধনী মহিলা এখানে এসেছেন। আমি একটি বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করতে চাই। কাল সে কবরস্থানে গিয়েছিল এবং একটি কবরে কেক রেখেছিল। বয়স প্রায় 10 বছর। কথা শোনা মাত্রই সরিতার মুখ হঠাৎ বদলে গেল। শুরুর সেই সতর্কতা গায়েব হয়ে গেল এবং তার জায়গায় এক বিষণ্ণতা গ্রাস করল। আপনি আরিয়ানের কথা জিজ্ঞেস করছেন? একটি সাধারণ নাম, লক্ষ লক্ষ অন্য নামের মতো। কিন্তু যখন ওই মহিলার মুখ থেকে নামটা বেরোল, তার রাধিকার হৃৎস্পন্দন বাড়িয়ে দিল। আরিয়ান, খুবই পরিচিত একটি নাম, যা শুনলেই আপন মনে হয়। আরিয়ান এখানে থাকে? তিনি নিচু স্বরে জিজ্ঞেস করলেন। সরিতা মাথা নেড়ে বলল, ও ছোটবেলা থেকেই আমার কাছে আছে। ওর নিজের মা জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল, আর ওর বাবার কথা কেউ জানে না।
এই বাক্যটি কোনো বাইরের লোকের কাছে সাধারণ হতে পারে, কিন্তু রাধিকার কাছে তা ছিল বৈদ্যুতিক ঝটকার মতো। একটি বাচ্চা যার মা নেই, বাবার ঠিকানা নেই, একটি বাচ্চা যে দেখতে হুবহু তার ছেলের মতো। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। এক শীতল শিহরণ তার শিরদাঁড়া দিয়ে বয়ে হাতের তালু পর্যন্ত ছড়িয়ে গেল। তার অন্তর্দৃষ্টি কি তবে ঠিক হতে পারে? আরিয়ান নামটা রাধিকার মস্তিকে এক অসমাপ্ত ঘণ্টার মতো বেজে চলছিল। তিনি সেই ছোট ভাড়ার ঘরের দরজায় দাঁড়িয়ে সরিতা নামের ওই ক্লান্ত মহিলাকে দেখছিলেন, কিন্তু মনে হচ্ছিল তিনি যেন এমন এক দরজার দিকে তাকিয়ে আছেন যা তার নিজের অতীতের দিকে নিয়ে যাচ্ছে। সরিতা তার ময়দামাখা অ্যাপ্রনে হাত মুছল, তারপর ধীরে ধীরে তাকে ঘরের ভেতরে নিয়ে গেল। ঘরটা এতটাই ছোট ছিল যে ৩ পা হাঁটলেই দেওয়াল ছোঁয়া যেত, কিন্তু সেটা আশ্চর্যজনকভাবে পরিষ্কার ছিল, সেই গরিব মানুষদের মতো গোছানো যারা প্রতিটি জিনিসের দাম বোঝে। একটা পুরনো লোহার বিছানা, একটা টেবিল ফ্যান, একটা টলমলে ছোট স্টাডি টেবিল আর বাচ্চাদের কিছু সাধারণ খেলনা। রাধিকা চারপাশে তাকালেন, মনে হলো কেউ যেন তার হৃদয় নিংড়ে নিচ্ছে। তার ছেলেরও ঠিক এমনই এক ছোট স্টাডি কর্নার ছিল, তফাৎ শুধু এটুকুই যে সেখানে সবকিছু ছিল নতুন, দামি এবং পর্যাপ্ত। কিন্তু আরিয়ানের কাছে এই সামান্য কটি জিনিসই ছিল তার পুরো পৃথিবী। সরিতা একটা চেয়ার টেনে তাকে বসতে বলল, তারপর ধীরে ধীরে বলল, আরিয়ান খুব ভালো ছেলে ম্যাডাম। ও কথা কম বলে, হাসে কম, কিন্তু ও মানুষকে খুব ভালোবাসে। আমি ওকে জন্ম দিইনি, কিন্তু আমি ওকে নিজের সত্যিকারের ছেলে মানি। এটুকু বলতেই সরিতার চোখ কিছুটা ভিজে এলো। যেদিন ওর মা মারা গেল ও লাল টকটকে ছোট ছিল, আর প্রত্যেকেই ওকে কোলে নিতে ভয় পাচ্ছিল। আমার ওর উপর দয়া হলো আর আমি ওকে ঘরে নিয়ে এলাম। ওই সময় আমি জানতাম না যে আমি ওর পেট ভরাতে পারবো কিনা, কারণ আমি নিজের পেটই ভরাতে পারতাম না। বাক্যটি হঠাৎ থেমে গেল, যেন গরিব মানুষদের আত্মসম্মান তাকে থামিয়ে দিল। কিন্তু তবুও আমরা কোনোভাবে দিন কাটিয়ে দিয়েছি। এখন 10 বছর হয়ে গেল। রাধিকা শুনছিলেন আর তার হৃদয় প্রতিটি স্পন্দনের সাথে সংকুচিত হচ্ছিল। সরিতা কোনো অভিযোগ করেনি, কোনো গল্প শোনায়নি, কিন্তু প্রতিটি শব্দ তার বুকে বিঁধছিল। তিনি ভেবেছিলেন কেবল তার মতো ধনীরাই যন্ত্রণা বোঝে, লোকসান বোঝে। কিন্তু এখন তার সামনে এমন এক মহিলা ছিলেন যার নিজের হৃদয় ছাড়া আর কিছুই ছিল না। তবুও সে 10 বছর ধরে এমন এক বাচ্চাকে মানুষ করেছে যার সাথে তার কোনো রক্তের সম্পর্ক ছিল না। তার নিজের দুঃখ এই সংগ্রামের সামনে অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। আর ওর বাবা? রাধিকা ধীরে ধীরে জিজ্ঞেস করলেন। সরিতা সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। জানি না। ওর নিজের মা ওই সময় শহরের একটা ধাবায় কাজ করত। আমি শুনেছিলাম যে ওর কারো সাথে সম্পর্ক ছিল, ও তাকে খুব ভালোবাসত, কিন্তু কে সে তা কেউ জানত না। ও খুব লুকিয়ে রাখত, কাউকে বলতো না। যখন ও মারা গেল তখন সে আরিয়ানের বাবার ব্যাপারে কোনো বার্তা রেখে যায়নি। রাধিকার শিরদাঁড়ায় এক শীতল ঢেউ বয়ে গেল। এক গরিব মহিলা, যে একজনকে ভালোবাসত, কিন্তু তা লুকিয়ে রাখতে হয়েছিল। কেন লুকিয়েছিল? কার থেকে লুকিয়েছিল? সামাজিক অবস্থানের পার্থক্যের কারণে, নাকি সেই ব্যক্তির পরিবার তাকে মেনে নেবে না বলে? এই কাহিনী অদ্ভুতভাবে পরিচিত লাগছিল, যেন কোনো পুরনো স্মৃতিতে কেউ জোরে করাঘাত করেছে। রাধিকার মনে পড়ল সেই বছর তার ছেলের এক গ্রামের মেয়ের সাথে সম্পর্ক ছিল, যে মিষ্টি স্বভাবের ছিল আর একটা শিল্পাঞ্চলের ধাবায় কাজ করত। তার সেই মেয়েটির মুখ পরিষ্কার মনে ছিল না, শুধু মনে ছিল যে তিনি ওই সময় এর কড়া বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন যে ওই মেয়ে তাদের পরিবারের যোগ্য নয়। তার ছেলে, যে ওই সময় অল্প বয়সী আর প্রেমে পাগল ছিল, সে তার কথা মানেনি। মা ছেলের মধ্যে কয়েক মাস টানাপোড়েন চলল। তারপর একদিন সে বলল যে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। তিনি ভেবেছিলেন এই বিষয়টা এখানেই শেষ। তিনি ভেবেছিলেন ওটা কিছুই ছিল না। কিন্তু এখন এই জীবন সংগ্রামে ঠাসা ভাড়ার ঘরে দাঁড়িয়ে তার হঠাৎ সেই পুরনো স্মৃতির টুকরোগুলো মনে আসতে লাগল, যা এক অস্পষ্ট ছবি তৈরি করছিল এবং তার মনকে অস্থির করে তুলছিল। সরিতাজি, তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, ওই মেয়েটির নাম কি ছিল? পূজা, সরিতা উত্তর দিল। ওর নাম পূজা ছিল। ও সেই সময় খুব সুন্দর ছিল, ফর্সা আর শান্ত। শুধু আফসোস যে ও ভুল মানুষকে ভালোবেসেছিল, তাই ওকে কষ্ট পেতে হলো। ওই নামটা সরাসরি তার স্মৃতির ওপর একটা ভারী পাথরের মতো এসে পড়ল। পূজা। হ্যাঁ, তার ছেলে একবার ওই নামটা উল্লেখ করেছিল, আর তারপর কখনোই না। ওই সময়ে তিনি একে একটি ছেলে মানুষই অস্থায়ী প্রেম বলে উড়িয়ে দিয়েছিলেন।
একটি নাম যা ভুলে যাওয়া হয়েছিল, কিন্তু এখন এটা আবার শুনে তার হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি নিজের কণ্ঠস্বর শান্ত রাখার চেষ্টা করলেন, শুধু বললেন, পূজা তার প্রেমিকের কথা কেন লুকিয়েছিল? সরিতা মাথা নাড়ল। হ্যাঁ, ও খুব লুকিয়েছিল। জানি না লজ্জার খাতিরে নাকি এই ভয়ে যে লোকে ওকে বিরক্ত করবে। যখন ও জন্ম দেওয়ার সময় হয়েছিল তখন পূজা খুব দুর্বল হয়ে গিয়েছিল আর সহ্য করতে পারেনি। সরিতা একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার মনে আছে ওই দিনও আমার হাত ধরে কাঁদছিল। ও একটা কথা বলেছিল যা আমার আজও মনে আছে। রাধিকা সামনের দিকে ঝুঁকলেন, তার হৃৎপিণ্ড যেন বাইরে বেরিয়ে আসবে। ও কি বলেছিল? তিনি জিজ্ঞেস করলেন। সরিতা সরাসরি তার চোখের দিকে তাকাল। ও বলেছিল, যদি তারা কখনো জানতে পারে যে তাদের একটি ছেলে আছে তবে তারা খুব দুঃখ পাবে। এই বাক্যটি রাধিকার হৃদয়ে এক গভীর ক্ষতের মতো বিঁধল। শিরদাঁড়া দিয়ে এক শীতলতা বয়ে গেল। তার ছেলের ব্রেকআপের সেই দিন, তারপর দুর্ঘটনা আর হঠাৎ মৃত্যু। এমন কি হতে পারে? এমন কি হতে পারে যে সে এই বিষয়ে জানত? এমন কি হতে পারে যে সে সেই মেয়েটিকে খোঁজার জন্য ফিরে যেতে চেয়েছিল? এমন কি হতে পারে? তিনি আর বেশি চিন্তা করার সাহস পেলেন না, কিন্তু সেই ছোট ঘরে চিন্তার সব সুতো ধীরে ধীরে তাকে এমন এক উপসংহারের দিকে টেনে নিয়ে যাচ্ছিল যা তাকে কাঁপিয়ে দিচ্ছিল। হয়তো আরিয়ান কোনো কাকতালীয় ঘটনা নয়, হয়তো ওই বাচ্চার মধ্যে এমন কিছু আছে যা তার পরিবারের সাথে যুক্ত। আর তিনি জানতেন যে তাকে ওর সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে, ওর চোখে আরও একবার তাকাতেই হবে। তিনি এই অন্তর্দৃষ্টিকে এক দড়ির মতো নিজের হৃদয়ে ঝুলিয়ে রাখতে পারতেন না। সরিতার গল্প রাধিকাকে বেশ কিছুক্ষণ চুপ করিয়ে দিল। সেই ছোট ভাড়ার ঘরে বাতাস যেন জমে গিয়েছিল। তার মনে হলো তার জীবনে কিছু একটা বদলে গিয়েছে, সামান্য, কিন্তু এতটাই যে তার চারপাশের সবকিছু আলাদা মনে হতে লাগল। যেন কেউ একটি পর্দা সামান্য সরিয়ে দিয়েছে, যাতে সত্যের একটি কোণ উন্মোচিত হয়েছে, যা তিনি এতদিন জানতেন না বা জানবুঝেও দেখতে চাননি। যত বেশি তিনি শুনছিলেন তার হৃদয় তত ভারী হয়ে উঠছিল। পূজা নামটি কেবল একটি কাকতালীয় ঘটনা ছিল না, ওই মেয়ের ব্যাপারে প্রতিটি তথ্য অতীতের সূচের মতো বিঁধছিল। এটা তাকে সেই কঠোর শব্দগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল, যা তখন সঠিক মনে হয়েছিল, কিন্তু এখন পেছনে ফিরে তাকালে তিনি ভাবতে বাধ্য হচ্ছিলেন যে তার পুরনো সিদ্ধান্তগুলো কি অজান্তেই কাউকে ট্র্যাজেডির দিকে ঠেলে দিয়েছিল। ও ওই পূজার বাবাকে খুব ভালোবাসত। সরিতা নিচু অথচ ভারী গলায় বলতে থাকল। ও ছোটবেলা থেকেই গরিব ছিল, ওর মা বাবা খুব তাড়াতাড়ি মারা গিয়েছিলেন, তাই পূজা সবকিছুতে ভয় পেত। ও বলতো যে ব্যক্তিকে ও ভালোবাসত তার পরিবার ওকে মেনে নেবে না। ওকে উপেক্ষা করার ভয় ছিল, দূরে সরিয়ে দেওয়ার ভয় ছিল, তাইও এটা লুকিয়েছিল। সরিতা ধীরে ধীরে শ্বাস নিল, নিজের শক্ত হাতের তালুর দিকে তাকাল। আমার মনে হয় পূজা খুব একা ছিল। ও কেবল নিজের জন্য কিছু রাখতে চেয়েছিল। যখন ও জন্ম দিচ্ছিল ও অচেতন্য অবস্থাতেও সেই লোকটির নাম ধরে ডাকছিল। রাধিকা শুনলেন এবং অনুভব করলেন তার হৃদয় যেন কেউ নিংড়ে নিয়েছে। অতীতের অস্পষ্ট ছবিগুলো ঢেউয়ের মতো ফিরে এলো। তার ছেলে ওই বছর একটা মেয়ের জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। তিনি তাকে কখনো এমন দেখেননি। সে একবার তার সামনে দাঁড়িয়ে এমন একটা বাক্য বলেছিল যা তাকে রাগে কাঁদিয়ে দিয়েছিল, মা, আপনি আমাকে বোঝেন না। তিনি ভেবেছিলেন এই প্রেমও কেটে যাবে, যেমনটি যৌবনের অন্য সব প্রেম কাটে। কিন্তু পরে যখন সে মারা গেল, তিনি কতবার নিজেকে প্রশ্ন করেছিলেন, যদি সেই বছর তিনি একটু নরম হতেন তবে কি পরিস্থিতি অন্যরকম হতো। কিন্তু তিনি কখনো এতদূর ভাবেননি যে ওই ভালোবাসা থেকে একটি প্রাণের জন্ম হতে পারে। তাহলে আরিয়ান কি তার মায়ের ব্যাপারে কিছু জানে? তিনি এত নিচু স্বরে জিজ্ঞেস করলেন যে সেটা প্রায় এক ফিসফিসানি ছিল। সরিতা মাথা নাড়ল। বেশি না ম্যাডাম, যখনও ছোট ছিল আমার ভয় ছিল যে ও দুঃখ পাবে, তাই আমি বেশি কিছু বলিনি। ও কেবল এইটুকু জানে যে ওর মা ওকে জন্ম দেওয়ার পর মারা গিয়েছে আর ও তাকে খুব ভালোবাসে। প্রতি বছর ওর মৃত্যুবার্ষিকীতে ও আমার রান্নাঘরে সাহায্য করে আর পূজার ছবির সাথে ফিসফিস করে কথা বলে। সরিতা তাকে এক কোমল নজরে দেখল। ও এক আবেগপ্রবণ বাচ্চা ম্যাডাম, ও সবকিছু নিজের হৃদয়ে রাখে, বলে না। ও বাচ্চাদের চেয়ে বড়দের মতো বেশি। রাধিকা টের পাননি যে তার চোখ দিয়ে কখন জল বইতে শুরু করেছে। এক ফোঁটা তার হাতের ওপর পড়ল, গরম এবং যন্ত্রণাদায়ক। তিনি তাড়াতাড়ি নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন। নিজের উপচে পড়া আবেগকে লুকিয়ে রাখার জন্য শক্ত থাকতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না। উদাসীন থাকতে চেয়েছিলেন, কিন্তু পারলেন না।
পূজা আর ওই বাচ্চার গল্প তার হৃদয়ের সবথেকে গভীর কোণগুলোতে আঘাত করছিল, সেই কোণগুলো যা তিনি তার ছেলেকে হারানোর দিন থেকে বন্ধ করে রেখেছিলেন। সরিতাজি, তিনি এক গভীর শ্বাস নিলেন। আমি কি আরিয়ানের সাথে দেখা করতে পারি? সরিতা কোনো দ্বিধা ছাড়াই সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। অবশ্যই ম্যাডাম। আরিয়ান আজ সকালে লটারি টিকিট বিক্রি করতে গিয়েছে, দুপুর নাগাদও ফিরে আসবে। সরিতার ধরনটা এতটাই সরল ছিল যে রাধিকার হৃদয় দুলে উঠল। একটা 10 বছরের বাচ্চার লটারি টিকিট বিক্রি করছে। রোদ হোক বা বৃষ্টি, তাকে নিজের পালক মায়ের সাহায্য করার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হয়, যেখানে তার ছেলে সেই বয়সে সব দিক থেকে সুরক্ষিত ছিল। আন্তর্জাতিক স্কুলে পড়ত, টিউটরের কাছে পড়ত, আর বিলাসিতায় থাকত। রাধিকা হঠাৎ এক অপরাধবোধের তীব্র ঢেউ অনুভব করলেন। সরিতা ধীরে ধীরে জিজ্ঞেস করল, আপনি আরিয়ানকে কেন খুঁজছেন? কাল বাড়িওয়ালি বলেছিল যে তিনি আপনাকে কবরস্থানের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখেছেন। আমার মনে হল আপনি হয়তো পূজার কোনো পরিচিত হবেন। ওই প্রশ্নটা রাধিকাকে চমকে দিল। তিনি কখনো ভাবেননি যে তাকে ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখা হবে, ওই মেয়েটির পরিচিত হিসেবে যাকে তিনি তার ছেলের থেকে দূরে থাকতে বাধ্য করেছিলেন। সময় সত্যি রসিকতা করতে জানে। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না, কেবল একটি অত্যন্ত সত্য কথা বললেন। আমাকে ওই বাচ্চার ব্যাপারে জানতে হবে, আর ওর মায়ের ব্যাপারে। তার গলার স্বর খসখসে ছিল, জানি না ভয়ের কারণে নাকি হৃদয়ের দমবন্ধ অনুভূতির কারণে। সরিতা তাকে অনেকক্ষণ দেখল। ওই গরিব মহিলার চোখ হঠাৎ নরম আর বুদ্ধিদীপ্ত হয়ে উঠল, যেন সে রাধিকার মধ্যে কোনো শক্তিশালী ব্যবসায়ী মহিলাকে নয়, বরং কেবল একজন মাকে দেখল, যে সেই সব কথায় হারিয়ে গিয়েছে যা সে তার ছেলেকে বলতে পারেনি। দুপুর হতে চলল। সূর্যের আলো টিনের চালের কিছু ছিদ্র দিয়ে চুইয়ে ভেতরে আসছিল, যাতে মেঝের ওপর আলোর কিছু ছোপ তৈরি হয়েছিল। সরিতা উঠে দাঁড়াল আর ধীরে ধীরে বলল, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, যখন আরিয়ান আসবে তখন আমি ওকে ডাকব। রাধিকা ধীরে ধীরে মাথা নাড়লেন, তার হাত সামান্য কাঁপছিল, জানি না উত্তেজনার কারণে নাকি হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার কারণে। ঘরটা কিছুক্ষণের জন্য শান্ত হয়ে গেল। তিনি আরিয়ানের সেই ছোট স্টাডি টেবিলটা দেখলেন, একটা কোণ ভেঙে যাওয়া প্লাস্টিকের পেন বক্স, কিছু পুরনো নোটবুক, একটা ছিঁড়ে যাওয়া কমিক বই। সবকিছুই গরিবের মতো, কিন্তু যত্ন করে রাখা ছিল। তিনি ধীরে ধীরে কমিক বইটিকে স্পর্শ করলেন। তার হৃদয় সংকুচিত হল। এই বয়সে তার ছেলে শত শত দামি জিনিস উপহার পেয়েছিল, কিন্তু সম্ভবতই এমন কোনো জিনিস ছিল যা সে এত মমতা দিয়ে আগলে রেখেছে, যেমনটি আরিয়ান এই সস্তা জিনিসগুলোকে আগলে রাখত। কিছুক্ষণ পর উঠোনে চটির শব্দ শোনা গেল। সরিতা দরজা দিয়ে বাইরে তাকাল, তারপর রাধিকার দিকে ফিরল। আরিয়ান এসে গিয়েছে ম্যাডাম। রাধিকার হৃদয় কেঁপে উঠল। তিনি উঠলেন এবং দরজার দিকে ফিরলেন। দুপুরের আলো ভেতরে এলো এবং ওই ছোট দরজার ফ্রেমের মাঝে এক রোগা পাতলা ছেলের অবয়ব দেখা গেল। এইবার ঝাপসা বৃষ্টির মাধ্যমে নয়, এইবার তিনি সরাসরি সেই চোখগুলোর মুখোমুখি হবেন, যা তার ছেলের চোখের সাথে এতটাই মেল ছিল যে ভয় লাগত। আরিয়ান দরজাতেই দাঁড়িয়েছিল। তার হাতে তখনও না বিক্রি হওয়া লটারি টিকিটের একটা বান্ডিল ছিল। দুপুরের রোদের কারণে তার শার্ট ঘামে ভিজে গিয়েছিল। যখন সে রাধিকাকে দেখল তখন সে থমকে গেল। তার গোল গোল চোখে বিস্ময় আর তারপর সামান্য দ্বিধা ছিল। কিন্তু যে জিনিসটা রাধিকার শ্বাস প্রায় বন্ধ করে দিল, সেটা হলো সেই মুহূর্ত যখন ছেলেটি তাকে দেখল। ওই দৃষ্টিটা ঠিক তার ছেলের দৃষ্টির মতোই ছিল, যখন সে স্কুল থেকে বাড়ি আসত আর তার ঘরের দরজায় দাঁড়িয়ে ভেতরে ডাকার অপেক্ষায় থাকত। একটি সারল্য, যাতে সামান্য ঘাবড়ে যাওয়া ভাব মিশেছিল, কিন্তু তাতে এখনও খুব শক্তিশালী এবং খুব সত্য কিছু ছিল। রাধিকার হৃদয় এমনভাবে সংকুচিত হয়ে গেল যা তিনি কখনো ভাবেননি যে আবার অনুভব করতে পারবেন। নমস্তে আন্টি, আরিয়ান ধীরে বলল। রোদের কারণে তার কণ্ঠস্বর খসখসে হয়ে গিয়েছিল। সে লটারি টিকিটের বান্ডিলটা টেবিলের উপর রাখল এবং কপাল থেকে ঘাম মুছল, যার ফলে তার সরু কবজি এবং রোদে পোড়া চামড়া দেখা গেল। ওই বাচ্চাটা সত্যিই দরিদ্র ছিল, এতটাই দরিদ্র যে এক পলকেই বোঝা যেত যে জীবন তার জন্য কখনো সহজ ছিল না। তবুও তার চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করছিল, এতটাই উজ্জ্বল যে মনে হচ্ছিল কোনো অভাবী ভেতরে সেই সারল্যকে ম্লান করতে পারবে না। সরিতা আরিয়ানের কাছে এলো এবং আলতো করে তার কাঁধে হাত রাখল। আন্টিকে নমস্তে করো বাবা, উনি তোমার কাছ থেকে সকালের বিষয় নিয়ে জানতে চাইছেন। আরিয়ান রাধিকার দিকে ফিরল, ধীরে ধীরে মাথা নিচু করল
একটি অত্যন্ত পরিচিত ভঙ্গি যা রাধিকা যুক্তি দিয়ে বোঝাতে পারছিলেন না। এই মাথা নিচু করার ভঙ্গিটি তাকে শ্বাসরোধ করতে বাধ্য করল। তার ছেলে ছোটবেলায় যখন বড়দের কথা মন দিয়ে শুনতে চাইত, তখন এভাবেই মাথা নিচু করার অভ্যাস ছিল। তিনি শান্ত থাকার চেষ্টা করলেন, কিন্তু তার কণ্ঠস্বর নিয়ন্ত্রণহীনভাবে নরম হয়ে এলো। আজ তুমি স্কুলে গিয়েছিলে নাকি লটারি টিকিট বিক্রি করতে? আরিয়ান সততার সাথে জবাব দিল, জি, আমি বিক্রি করতে গিয়েছিলাম। আমি বিকেলের শিফটে স্কুলে যাই, সে ধীরে বলল, কিন্তু কোনো বিষণ্ণতা ছাড়াই, ঠিক সেই সব শিশুদের মতো যারা খুব তাড়াতাড়ি নিজের ভাগ্যকে মেনে নেয়। এতে রাধিকার খুব অদ্ভুত এক ধরনের কষ্ট হল। একটি বাচ্চা যে দেখতে তার ছেলের মতো, তার তো একটি সুন্দর এবং প্রাচুর্যে ভরা জীবন পাওয়া উচিত ছিল, রাস্তায় রোদে এবং বৃষ্টিতে ঘুরে বেড়ানো নয়। তিনি ভাড়ার ঘরের ছোট চেয়ারটিতে বসে পড়লেন, অজান্তে নিজের হাতের মুঠো শক্ত করলেন যাতে নিজেকে শান্ত রাখতে পারেন। আমি কালকের কথা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, তুমি কবরস্থানে কেন গিয়েছিলে? আরিয়ান মাথা নিচু করে নিল। তার আঙুলগুলো স্টাডি টেবিলের কোণটা নাড়াচাড়া করছিল। তার কণ্ঠস্বর নিচু হয়ে এলো। কাল আমার বাবার জন্মদিন ছিল। একটি অত্যন্ত সহজ বাক্য, কিন্তু এটি রাধিকার হৃদয়ে গভীর ক্ষতের মতো বিঁধে গেল। ছেলেটি মাথা তুলল না, শুধু সেই স্বরে কথা বলতে থাকল যা একটি 10 বছরের বাচ্চার হওয়ার কথা নয়। আমি জানি না আমার বাবাকে, শুধু জানি তিনি আর নেই। আমি ভাবলাম কেউ যদি তার জন্মদিন মনে না রাখে তবে তার খুব কষ্ট হবে। রাধিকা এটা শুনলেন এবং তার হাত কাঁপতে লাগল। 10 বছর ধরে প্রতিবার ছেলের জন্মদিনে তিনি চুপচাপ কবরে ফুল রাখতে যেতেন। তিনি ছাড়া আর কেউ কখনো ওই দিনটি মনে রাখেনি বা গুরুত্ব দেয়নি। অথচ এক অপরিচিত বাচ্চা এলো, কেক আনল, প্রার্থনা করল, যেন কবরের নিচে শুয়ে থাকা ব্যক্তিটি তার নিজের রক্তের কেউ। তার ভেতরে সবকিছু হঠাৎ অস্পষ্ট হয়ে গেল, যেন কোনো অদৃশ্য হাত নিপুণভাবে ওই বাচ্চা আর তার ছেলের মধ্যকার প্রতিটি সুতো জুড়ে দিচ্ছে। তুমি সেখানে কবে থেকে যাচ্ছ? তিনি নিজের কাঁপতে থাকা আঙুলগুলো লোকানোর চেষ্টা করে জিজ্ঞেস করলেন। আরিয়ান মাথা নাড়ল। বেশি দিন হয়নি আন্টি, আমি সম্প্রতি কয়েকবারই গিয়েছি। আমি অন্য জায়গাতেও গিয়েছিলাম। আমি জানি না আমার বাবার কবর কোথায়, তাই আমি সেটিই বেছে নিয়েছি যেটি আমার কাছে বাবার মতো মনে হয়েছে। সে ইতস্তত করল। আমি জানি না কিভাবে বোঝাবো, কিন্তু আমার ওই কবরটি বেশি ওমযুক্ত মনে হয়েছিল। আমার তেমনটাই অনুভব হয়েছিল। রাধিকা মুখ ফিরিয়ে নিলেন, নিজের সজল চোখ লুকানোর জন্য পুরনো কাঠের আলমারির দিকে তাকিয়ে থাকার ভান করলেন। আরিয়ান যে ওম বা উষ্ণ অনুভবের কথা বলল, সেটি তো সেই অনুভূতি যা রাধিকা ভাবতেন শুধু তিনিই অনুভব করতে পারেন, প্রতিবার যখন তিনি তার ছেলের কবরের সামনে দাঁড়ান। এটি রক্তের সম্পর্কের টান ছিল, মা আর ছেলের মাঝের এক অদৃশ্য বন্ধন। কিন্তু এক অপরিচিত বাচ্চা এটা কিভাবে অনুভব করতে পারে? তার মাথায় এই প্রশ্নটি বারবার ঘুরছিল, তাকে সেই সত্যের কিনারায় ঠেলে দিচ্ছিল যা ছোঁয়ার সাহস তার এখনও ছিল না। আরিয়ান, তিনি নিজের কণ্ঠস্বর কোমল রাখার চেষ্টা করলেন, তোমার কাছে কি তোমার মায়ের কোনো জিনিস আছে? সরিতা তাকে হঠাৎ ইতস্তত বোধ করে দেখল। আরিয়ানও বিভ্রান্ত ছিল। অবশেষে ছেলেটি বিছানার কাছে গেল এবং একটি পুরনো হলদেটে প্লাস্টিকের কৌটো বের করল। সে ঢাকনা খুলল। ভেতরে শুধু কিছু সাধারণ জিনিস ছিল, একটি পুরনো রুমাল, কিছু ফ্যাকাশে হয়ে যাওয়া ছবি এবং একটি ছোট রূপোর ব্রেসলেট যা সময়ের সাথে সাথে কালো হয়ে গিয়েছে। আরিয়ান রুমালটি তুলল। এটি আমার মায়ের। রাধিকা রুমালটি দেখলেন, একটি সস্তা কাপড়, সাধারণ এমব্রয়ডারি করা কিনারা, কিন্তু ডিজাইনটা এতটাই পরিচিত ছিল যে তার গলা বুঝে এলো। তিনি এই ধরনের রুমাল আগে দেখেছিলেন নিজের ছেলের একটি ছবিতে, এক তরুণীর সাথে তোলা ছবি, এবং সেই তরুণীর হাতে ঠিক এই ডিজাইনের একটি রুমাল ছিল। পূজা! তার পুরো শরীর যেন টলমল করতে লাগল। সরিতাজি, তিনি ওই মহিলার দিকে ফিরলেন। তার কণ্ঠস্বর পুরোপুরি খসখসে হয়ে গিয়েছিল। আপনার কাছে কি পূজার কোনো ছবি আছে? সরিতা থামল, তারপর যেন কিছু বুঝতে পারল। সে নিজের আলমারির ড্রয়ারে হাত দিয়ে একটি পুরনো ছবি বের করল, এক তরুণীর ছবি, একটি সৌম্য হাসি, উজ্জ্বল চোখ। আর সেই মুহূর্তে রাধিকার হাঁটু দুর্বল হয়ে গেল, কারণ রাধিকা চিনতে পারলেন এটি সেই মেয়েটি যাকে তার ছেলে ভালোবাসত। তার হৃদয় এত জোরে স্পন্দিত হচ্ছিল যে তাকে বিছানার সাহারা নিতে হল। সত্যের একটি অংশ উন্মোচিত হয়েছিল, শুধু একটি অংশ, কিন্তু এটি তাকে এতটাই কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল যে তিনি ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। রাধিকা ছবিটি ধরলেন
এবং তার হাত প্রতিটি হৃৎস্পন্দনের সাথে কাঁপছিল। ছবিতে থাকা মেয়েটি অর্থাৎ পূজা খুবই সৌম্য এবং খুব সাধারণভাবেই সুন্দর ছিল। তার হাসি শহরের মেয়েদের মতো অবারিত ছিল না, এটি ছিল কোমল, উষ্ণ এবং পরিচিত। এক অদ্ভুত পরিচিতি যা তাকে নিজের গলায় আসা কান্নার দলা গিলে ফেলতে বাধ্য করল। ওই মেয়েটির চোখ, যেভাবে পূজা হাসতে হাসতে মাথা সামান্য নিচু করত, সবকিছু তাকে সেই বিষয়গুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল যা তিনি তার ছেলের লুকিয়ে রাখা ছবিতে দেখেছিলেন। এতগুলো বছর ধরে তিনি ভেবেছিলেন যে তিনি ওই মেয়েটির মুখ ভুলে গিয়েছেন, বা বলা ভালো যে তিনি ইচ্ছাকৃতভাবে তাকে ভুলিয়ে দিয়েছিলেন। সেদিন তার ছেলে একটি ছবি নিয়ে এসেছিল, এক বিরল খুশির সাথে যা তিনি তার মধ্যে কখনো দেখেননি। মা, আমি এই মেয়েটির সাথে দেখা করেছি। কিন্তু তিনি শুধু একবার নজর বুলিয়ে সেটি নিচে রেখে দিয়েছিলেন এবং শীতলভাবে বলেছিলেন, এসব কথা পরে হবে, তেই নিজে পড়াশোনায় মন দাও। তিনি ওই মেয়েটিকে ঘৃণা করতেন না, তিনি শুধু ভেবেছিলেন যে তার ছেলে একটি উজ্জ্বল ভবিষ্যৎ পাওয়ার যোগ্য। কিন্তু কে জানত যে সেই ভবিষ্যৎ একটি মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হয়ে যাবে এবং ছবির মেয়েটি এক নামহীন ছায়ার মতো তার স্মৃতিতে আবছা হয়ে যাবে। তবুও এখন পূজা তার সামনে এক পুরনো ছবিতে, সরিতার বলা গল্পে এবং সবচেয়ে যন্ত্রণাদায়কভাবে ওই বাচ্চার প্রতিচ্ছবিতে উপস্থিত ছিল। আরিয়ান তাকে দেখছিল, তার চোখে বোঝার উপায় ছিল না যে কি হচ্ছে, কিন্তু সে এতটাই সংবেদনশীল ছিল যে অনুভব করতে পারছিল গুরুত্বপূর্ণ কিছু ঘটেছে যা ঘরের পরিবেশ পুরোপুরি বদলে দিয়েছে। ছেলেটি প্লাস্টিকের কৌটোটি নিজের বুকে জড়িয়ে ধরল, সেটি শক্ত করে ধরল, যেন ভয় পাচ্ছিল যে কেউ তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটি ছিনিয়ে নেবে। রাধিকা একটি দীর্ঘশ্বাস নিলেন এবং ছবিটি টেবিলের ওপর রাখলেন। তার পুরো শরীর এমন এক সিদ্ধান্তের দিকে ঝুঁকে পড়ছিল যা তিনি এখনও অস্বীকার করার চেষ্টা করছিলেন। কিন্তু যত তিনি এটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, এটি তত বেশি স্পষ্ট হচ্ছিল। সরিতাজি, তিনি জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর নরম কিন্তু কাগজের মতো শুষ্ক ছিল। আপনার কি মনে আছে পূজা সেই লোকটির সাথে কোন সময়ে দেখা করেছিল? সরিতা তার দিকে তাকিয়ে রইল, যেন বুঝছে যে এই প্রশ্নটি শুধু কৌতূহল নয়। প্রায় 11 বছর আগে, যখন ও ধাবায় কাজ শুরুই করেছিল। সেই সময়ও খুব খুশি থাকত, সব সময় হাসত। কিন্তু সরিতার কণ্ঠস্বর বিষণ্ণ হয়ে গেল। কয়েক মাস পরও হঠাৎ চুপচাপ হয়ে গেল। ও সব সময় কাঁদত। ও বলেছিল যে তার পরিবার তাকে ছাড়তে বাধ্য করেছে। রাধিকা এটি শুনলেন এবং তার পুরো শরীর হেম হয়ে গেল। 11 বছর আগে, ঠিক সেই সময়ে যখন তার ছেলে কলেজের শেষ বছরে ছিল, এবং ঠিক সেই সময়েই যখন সে বেশ কয়েকদিন চুপচাপ থাকত, তাকে এড়িয়ে চলত, আর তিনি ভেবেছিলেন যে এটি পরীক্ষা বা বন্ধুদের নিয়ে কোনো সমস্যা। তার মনে পড়ল সেই সময় সে একবার তার ঘরে কিছু বলার জন্য এসেছিল। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু তারপর সে চুপ হয়ে গেল। তিনি তখন একটি মিটিংয়ে ব্যস্ত ছিলেন, শুধু একটি বাক্যে বলেছিলেন, যা বলার আমার ফেরার পর বলো, আর সে আর কোনোদিন কিছু বলেনি। তার মনে হলো যেন তার পা জবাব দিয়ে দিচ্ছে। সরিতা ধীরে ধীরে বলতে থাকল, যেন স্মৃতির পাতা উল্টাচ্ছে। একবার আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সেই লোকটি কে, সে তাকে কেন ছাড়ল। পূজা বলেছিল যে সে তাকে ছাড়েনি, বরং তার পরিবার তেমনটা করেছে। পূজার ভয় ছিল যে সে তাকে দুঃখী করে দেবে, তাকে অবহেলা করা হবে, তাই সে নিজেই সরে গিয়েছিল। রাধিকার মনে হল যেন কেউ তার মুখে চড় মারল। তার পরিবার তাকে ছাড়তে বাধ্য করেছে, এই বাক্যটি একটি হাতুড়ির মতো তার হৃদয়ে লাগল। সত্য এখনও পুরোপুরি সামনে আসেনি, কিন্তু সরিতার প্রতিটি শব্দ সরাসরি সেই কাজগুলোর উপর আলো ফেলছিল যা তিনি তার ছেলেকে করতে বাধ্য করেছিলেন। সেই বছর তিনি শুধু বিরোধী করেননি, বরং সরাসরি বলেছিলেন, ধাবার মেয়ে কি করতে পারে, আমি এর অনুমতি দেব না। তার ছেলে চুপ ছিল, কিন্তু সেই সময় তার চোখে যে আঘাত ছিল, তিনি কখনো তা নিয়ে পুনরায় ভাবার সাহস করেননি। এখন তিনি বুঝতে পারলেন কি হতে পারে। হয়তো তিনিই সেই কারণ ছিলেন যার জন্য পূজাকে তার ছেলেকে ছাড়তে হয়েছিল। তিনি পূজাকে একা গর্ভবতী হতে বাধ্য করেছিলেন। তিনি পূজাকে বাচ্চাকে লুকিয়ে রাখতে বাধ্য করেছিলেন। তিনি আরিয়ানকে অভাবের মধ্যে জন্মাতে বাধ্য করেছিলেন। তিনি মা আর ছেলে দুজনকে এক করুণ পরিণতির দিকে ঠেলে দিয়েছিলেন। এই প্রশ্নগুলো এত দ্রুত এলো যে তার দম বন্ধ হয়ে আসছিল। আরিয়ান এখনও সেখানে দাঁড়িয়েছিল, বুক ফেটে যাওয়া এক সারল্যের সাথে, এটা না জেনেই যে তার অস্তিত্বই সামনের মহিলাকে সেই সত্যের মুখোমুখি হতে বাধ্য করছে যা থেকে তিনি 10 বছর ধরে পালাচ্ছিলেন। আরিয়ান, তিনি খুব ধীরে বললেন, তুমি কি তোমার বাবার নাম জানো? ছেলেটি মাথা নাড়ল। না আন্টি,
আমার মা বলার আগেই সরিতা বিষণ্ণভাবে মাঝখানে বলল। পূজা বলতো যে যদি সেই ব্যক্তি বাচ্চার অস্তিত্বের কথা জানতে পারত তবে সে খুব খুশি হতো, কিন্তু তার ভয় ছিল যে তার পরিবার তাকে জ্বালাতন করবে। সেই মুহূর্তে রাধিকা নিজের হাতের তালু বরফের মতো ঠান্ডা অনুভব করলেন, এতটাই ঠান্ডা যে তার কাঁপতে থাকা অবস্থাকে লুকানোর জন্য নিজের শার্টের কিনারা শক্ত করে ধরতে হলো। তিনি কিছু বলতে চাইলেন এবং জিজ্ঞেস করতে চাইলেন, নিজের হৃদয়ে চলা তোলপাড়কে স্বীকার করতে চাইলেন, কিন্তু তার গলা যেন কেউ চেপে ধরল। সমস্ত চিন্তা, সমস্ত আবেগ যা ফেটে পড়ার উপক্রম হয়েছিল তা এক ভয়ানক অনুভবে আটকে গেল। এই অনুভূতি যে হয়তো তিনিই এই ট্র্যাজেডি তৈরির কারিগর। ঠিক সেই সময় আরিয়ান তাকে দেখল। তার কালো চোখগুলো সারল্যের সাথে জিজ্ঞেস করছিল, আন্টি, আমি কি কাল কিছু ভুল করেছি? আপনি আজ কেন আমাকে খুঁজতে এসেছেন? ওই প্রশ্ন, হে ঈশ্বর! এটি তাকে নিজের গড়িয়ে পড়া চোখের জল লুকানোর জন্য মুখ ফিরিয়ে নিতে বাধ্য করল। না বাবা, তুমি কিছু ভুল করনি, তিনি এক নিঃশ্বাসে জবাব দিলেন। আমি শুধু তোমার সম্পর্কে আরও জানতে চেয়েছিলাম। তোমার সম্পর্কে, এই দুটো শব্দ তার মুখ থেকে বেরোল এবং তিনি শিউরে উঠলেন, কারণ তিনি এখন এক অপরিচিতের মতো কোনো বাচ্চার কাছে জানতে চাইছেন না। তিনি এমন একজন ব্যক্তির মতো জিজ্ঞেস করছেন যে নিজেরই রক্তের সম্পর্কের সন্ধান করছে, এবং তিনি জানতেন যে তিনি যতই ভীত হন না কেন তাকে এগিয়ে যেতে হবে, কারণ সত্য এখন শুধু প্রকাশ পাচ্ছে না, এটি পুরোপুরি সামনে আসার অপেক্ষা করছে। ভাড়ার ঘর থেকে বেরোনোর সময় রাধিকার মনে হলো যেন তিনি সময়ের একটি দরজা পার হলেন, নিজের পেছনে সেই অতীতকে ফেলে রেখে যা তিনি ভোলার চেষ্টা করছিলেন, কিন্তু সাথে সেই টুকরোগুলোকেও নিয়ে যা এইমাত্র উন্মোচিত হল। দুপুরের রোদ বস্তির ওপর পড়ছিল, এতটাই তেজ যে টিনের চালগুলো চকচক করছিল, কিন্তু তার ঠান্ডা লাগছিল। তিনি নিজের মুঠো শক্ত করলেন, নিজেকে কাঁপা থেকে থামানোর চেষ্টা করলেন। ছোট সেই মাটির রাস্তায় প্রতিটি কদম তাকে আবেগপ্রবণ করে তুলছিল, কাদা বা বস্তির সেই পরিচিত ভ্যাপসা গন্ধের কারণে নয়, বরং এই কারণে যে তার মাথায় শত শত অমীমাংসিত প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। রামু কাকা তার জন্য গাড়ির দরজা খুলে দিলেন, কিন্তু যখন তিনি রাধিকার ফ্যাকাশে মুখ আর লাল চোখ দেখলেন তখন তিনি চুপ থাকলেন। এত বছর তার হয়ে কাজ করার পর রামু তাকে কখনো এভাবে নিজের আবেগের ওপর নিয়ন্ত্রণ হারাতে দেখেননি, কিন্তু রামু কাকা এতটাই বুদ্ধিমান ছিলেন যে বুঝলেন কিছু জিনিস তাকে একাই পার করতে হবে, কেউ মাঝখানে আসতে পারবে না। রাস্তায় রাধিকা একটি শব্দও বলেননি। গাড়ি পুরনো লোহার পুল দিয়ে, ছোট বাজার দিয়ে এবং তারপর বড়লোকদের বাংলোর দিকে যাওয়া প্রধান রাস্তা দিয়ে চলল, কিন্তু তিনি কোনো কিছুর দিকেই তাকালেন না। তার মন একটি বিন্দুতেই আটকে ছিল, আরিয়ানের চোখ, যে চোখ তার ছেলের চোখের সাথে হুবহু মিলে যেত। এতটাই মিল ছিল যে তার কাছে নিজেকে এটা বোঝানোর মতো কোনো জোরালো কারণ অবশিষ্ট ছিল না যে এসব শুধু একটি কাকতালীয় ঘটনা। আর যখন তিনি সরিতার বলা কথাগুলো এবং পূজার সম্পর্কে দেওয়া বর্ণনাগুলো পুনরায় মনে করলেন, তখন 10 বছর আগের পুরো কাহিনীটি যেন উল্টে ফিরে আসছিল, ছুঁয়ে যাচ্ছিল সেই বিন্দুগুলোকে যা তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তার সেই রাতের কথা খুব ভালো করে মনে ছিল, যখন তার ছেলের দুর্ঘটনা ঘটেছিল। গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে সে মারা গিয়েছিল। তার জ্যাকেটের পকেটে একটি ছোট ভাঁজ করা চিঠি ছিল, যা পুলিশ সিল করে দিয়েছিল এবং পরে পরিবারকে ফেরত পাঠিয়েছিল। তিনি সেটি কখনো খোলার সাহস করেননি। তিনি শুধু জানতেন যে এটি সেই চিঠি যা তার ছেলে কাউকে পাঠাতে চেয়েছিল, কিন্তু তার ভয় ছিল যে এটি সেই সিদ্ধান্তের সাথে সম্পর্কিত যা তিনি সেই বছর তাকে বেছে নিতে বাধ্য করেছিলেন। ভয় ছিল যে ওই চিঠিতে এমন সব কথা থাকবে যার মুখোমুখি তিনি হতে চাননি। তিনি সেটি সিন্ধুকে লুকিয়ে রেখেছিলেন, যেন সত্যের একটি অংশকে লুকিয়ে রেখেছিলেন যা খোলার সাহস তার ছিল না। আজ সেই সব স্মৃতি ফিরে এলো, তার কাছে মুখোমুখি হওয়ার দাবি জানাচ্ছিল। বাড়ি পৌঁছেই তিনি যখন নিজের স্টাডি রুমে গেলেন, রাধিকা সিন্দুকটি খুললেন। পাতলা সেই চিঠিটি সেখানেই ছিল, সময়ের সাথে সাথে হলদেটে হয়ে গিয়েছিল, কিন্তু এখনও তেমনই ভাঁজ করা ছিল। তিনি সেটি টেবিলের ওপর রাখলেন, কাগজের কিনারা ছুলেন এবং তার হৃদয় প্রতিটি হৃদস্পন্দনের সাথে কাঁপতে লাগল। 10 বছরের বেশি সময় হয়ে গিয়েছে তিনি এটি কখনো খোলেননি, কিন্তু এখন যখন সত্য ধীরে ধীরে তাকে কিনারায় ঠেলে দিচ্ছে, তখন তিনি আর পালাতে পারবেন না। তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং চিঠিটি খুললেন। তার ছেলের পরিচিত হাতের লেখা সামনে এলো, নরম এবং পরিপক্ক, যেমন তার স্বভাব ছিল। তিনি প্রতিটি লাইন পড়লেন
এবং প্রতিটি শব্দ একটি ছুরির মতো বিঁধছিল। মা, আমি জানি আপনি আমার জন্য চিন্তা করেন, কিন্তু আমি পূজাকে ভুলতে পারছি না। ও তেমন নয় যেমনটা আপনি ভাবেন। ও খুব ভালো, সৌম্য এবং আমাকে পুরো মন থেকে ভালোবাসে। আমি ওকে আর কষ্ট দিতে চাই না। আমি আপনার সাথে শেষবারের মতো কথা বলার জন্য বাড়ি আসব। যদি আপনি রাজি নাও হন, তবু আমি পূজাকেই বেছে নেব। এখন ও গর্ভবতী, আমি দায়িত্ব নেব, আমি একজন বাবা হব। তার হাতের কাগজটি এত জোরে কাঁপতে লাগল যে তাকে সেটি টেবিলের উপর রাখতে হল। তার পুরো শরীর থেকে যেন কেউ সমস্ত শক্তি টেনে নিল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। চিঠির প্রতিটি শব্দ তার গভীর অনুশোচনায় বিচ্ছিল। তার ছেলে জানত যে পূজা গর্ভবতী। সে দায়িত্ব নিতে চেয়েছিল। সে পূজা এবং তার বাচ্চার রক্ষার জন্য ফিরে আসতে চেয়েছিল, কিন্তু তিনিই তাকে ছাড়তে বাধ্য করেছিলেন, এবং সে সবকিছু বলার আগেই সে চলে গেল। তিনি টেবিলের কোণ শক্ত করে ধরলেন। চোখের জল বাঁধ ভেঙে বয়ে গেল। অপরাধবোধের অনুভূতি এত দ্রুত মাথাচাড়া দিয়ে উঠল যে তার দম বন্ধ হওয়ার মতো অবস্থা হল। জানা গেল যে তিনি ভুল ছিলেন, এতটাই ভুল যে এক অভাবী মেয়েকে একা গর্ভবতী হতে হল, এতটাই ভুল যে একটি বাচ্চা বাবার পরিচয় ছাড়া জন্ম নিল, এতটাই ভুল যে সবকিছুকে একটি ট্র্যাজেডিতে ঠেলে দিলেন। আরিয়ানের কথা ভেবে, একটি অনাথ বাচ্চা যে লটারি টিকিট বিক্রি করে, একটি কবরকে বাবা ডাকার জন্য বেছে নেয়, একটি বাচ্চা যে জানেই না তার কাছ থেকে কি কেড়ে নেওয়া হয়েছে। তিনি চিঠির ওপর হাত রাখলেন, চোখের জল পড়ল এবং একটি কোণের হাতের লেখা অস্পষ্ট করে দিল। নিজের জীবনে প্রথমবার রাধিকার মনে হল যে তিনি ক্ষমা পাওয়ার অধিকার হারিয়েছেন। কিছুক্ষণ পর তিনি নিজের চোখের জল মুছলেন এবং রামু কাকাকে ডাকলেন। তার কণ্ঠস্বর ছিল, কিন্তু তা ছিল দৃঢ়। গাড়ি তৈরি করো, আমাকে সেই পুরনো হাসপাতালে যেতে হবে যেখানে আমার ছেলেকে ভর্তি করা হয়েছিল। রামু কাকা অবাক হলেন, কিন্তু তবুও মাথা নাড়লেন, কারণ তিনি একটি কথা বুঝে গিয়েছিলেন, যদি রাধিকা পুরো সত্য জানতে চান তবে তাকে 10 বছর আগের প্রতিটি জিনিস পুনরায় হাতড়াতে হবে। সেই দুর্ঘটনার রাতে ডিউটিতে থাকা ডাক্তার থেকে শুরু করে মেডিকেল রেকর্ড এবং সেই সব মানুষের কাছ থেকে যারা পূজা এবং তার ছেলের সম্পর্কে জানত। কারণ সত্য এখন শুধু উন্মোচিত হচ্ছে না, এটি তাকে মুখোমুখি হওয়ার জন্য বাধ্য করছে। পালানোর আর কোনো রাস্তা নেই। সেই পুরনো হাসপাতালটি শহরের কেন্দ্রে অবস্থিত ছিল, যেখানে রাধিকার ছেলেকে দুর্ঘটনার রাতে নিয়ে আসা হয়েছিল। 10 বছর কেটে গিয়েছে, কিন্তু সেই গেটের সামনে দাঁড়িয়ে তার এখনও মনে হল যেন সময় কখনো বদলায়নি। বাতাসের সেই জীবাণুনাশকের গন্ধ, রুগীদের ডাকার স্পিকারের নিয়মিত আওয়াজ এবং হলের প্রতিটি পদশব্দ স্মৃতিগুলোকে এত দ্রুত ফিরিয়ে আনল যে তার দম বন্ধ হয়ে আসছিল। সেই অভিশপ্ত রাতে তিনি প্রায় সংজ্ঞাহীন অবস্থায় চলেছিলেন, কাঁপতে কাঁপতে, ঘাবড়ে গিয়ে পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য দেয়াল ধরে। আজ তিনি সম্পূর্ণ অন্য এক কারণে ফিরে এসেছিলেন, সত্যের সন্ধানে। একজন বয়স্ক ডাক্তার তাকে চিনে ফেললেন যখন তিনি ইনফরমেশন কাউন্টারে পৌঁছলেন। তিনি ছিলেন ডাক্তার গুপ্ত, সেই রাতে ডিউটিতে থাকা ব্যক্তি। তিনি কিছুটা অবাক হলেন, কিন্তু বিনীতভাবে মাথা নিচু করে বললেন, রাধিকা ম্যাডাম, অনেকদিন পর আপনি ফিরে এলেন। তার কণ্ঠস্বর গভীর ছিল, যাতে সামান্য বিষণ্ণতা মেশানো ছিল, যেন তিনি বুঝতে পারছিলেন যে আজ তার আশা কোনো ছোট ব্যাপার নয়। জি। রাধিকা শান্ত থাকার চেষ্টা করলেন। ডাক্তার গুপ্ত, আমি আমার ছেলের সেই রাতের এমার্জেন্সি সম্পর্কে কিছু জানতে চাই। ডাক্তার গুপ্ত এক মুহূর্তের জন্য থামলেন। জি, সে তো অনেক পুরনো কথা। আপনি কি জানতে চান? রাধিকা সরাসরি তার চোখের দিকে তাকালেন। আমি জানতে চাই, মরার আগে আমার ছেলে কিছু বলেছিল কিনা। কেউ কি তার সাথে দেখা করতে এসেছিল? এমন কোনো কথা কি আছে যা আমাকে জানানো হয়নি? সেই মুহূর্তে ডাক্তার গুপ্তের চেহারা বদলে গেল। তিনি চারদিকে তাকালেন, তারপর তাকে নিজের অফিসে আসার ইশারা করলেন। তিনি দরজা বন্ধ করলেন, তাকে এক গ্লাস জল দিলেন, তারপর সামনে বসলেন। তার চোখ ভারী ছিল, যেন তিনি এমন এক স্মৃতি বয়ে বেড়াচ্ছেন যা তিনি এতদিন লুকিয়ে রেখেছিলেন। আসলে সেই দিন আপনার ছেলে হার্ট ফেল করার কয়েক মিনিট আগে জ্ঞান ফিরে পেয়েছিল। রাধিকার পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তিনি ভেবেছিলেন যে তার ছেলের জ্ঞান কখনো ফেরেনি। তিনি নিজেকে শেষ কথা বলতে না পারার জন্য আজীবন ধিক্কার দিয়েছিলেন। এখন এটি শোনার পর তারা বুঝতে পারছিলেন না যে খুশি হবেন নাকি দুঃখী। আমার ছেলে কি বলেছিল? তিনি জিজ্ঞেস করলেন।
তার গলা এতটাই কাঁপছিল যে তাকে নিজের মুষ্টি শক্ত করে ধরতে হয়েছিল। ডাক্তার গুপ্তা ইতস্তত করে তারপর ধীরে ধীরে বললেন, সে একটি মেয়ের নাম ধরে রেখেছিল, পূজা। আমার ভালোভাবেই মনে আছে, নাম পূজা ছিল। তার হৃদস্পন্দন যেন থেমে গেল। তার অনুশোচনার গভীরতম স্তরটি একটি বাক্যেই উন্মোচিত হয়ে গিয়েছিল। সে জিজ্ঞেস করেছিল, পূজাকে কি জানানো হয়েছে? আমাকে পূজার সাথে দেখা করতে হবে, আমাকে আমার বাচ্চাকে স্বীকার করতে হবে। ডাক্তার থেমে দেখলেন যে রাধিকা জলের গ্লাসটি টেবিলের ওপর রেখে দিয়েছেন। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, তার ঠোঁট কাঁপছিল, যেন তিনি আর কিছুই বলতে পারবেন না। তিনি আরও বললেন, সে আমার হাত ধরে বলার চেষ্টা করেছিল, আমি যদি না বাঁচি তবে মাকে বলো যেন পূজাকে দোষ না দেয়, আমার বাচ্চাকে ছেড়ে দিও না। প্রতিটি শব্দ রাধিকার হৃদয়ে হাতুড়ির মতো আঘাত করছিল। তার শরীরের সমস্ত রক্ত যেন জমে গিয়েছিল। জানা গেল যে যে জিনিসটি থেকে তিনি এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন, তার ছেলেই চেয়েছিল যে তার মা সেটাই সবচেয়ে বেশি জানুক। তার ভয় ছিল যে মা পূজাকে দোষ দেবেন। সে সেই বাচ্চার কথা বলার চেষ্টা করেছিল, যে বাচ্চার নাম এখন তিনি জানেন, আরিয়ান। আর সবচেয়ে খারাপ বিষয় হল, সে তার শেষ ভরসা সেই মায়ের উপর রেখেছিল, যার উপর তার বিশ্বাস ছিল যে তিনি তার নাতিকে ছেড়ে দেবেন না। কিন্তু তিনি কি করেছিলেন? তিনি কেবল তাকে ছেড়েই দেননি, বরং তিনি সেই বাচ্চার অস্তিত্ব সম্পর্কে জানতেনও না যে তাকে রক্ষা করতে পারবেন। আর তারপর আরিয়ানকে অভাব আর একাকিত্বের মধ্যে বড় হতে হয়েছিল, এটা না জেনেই যে সে কোথায়কার। তিনি কাঁদলেন, এবার নিজের ভাবমূর্তি বজায় রাখার পরোয়া না করেই কাঁদলেন। ডাক্তার গুপ্তা টিস্যুর একটা বক্স টেবিলের ওপর রাখলেন। তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন। আরও একটি কথা আছে যা আমার মনে হয় আপনার জানা উচিত। তিনি তার লাল হয়ে যাওয়া চোখ দুটি উপরে তুললেন। সেদিন একজন লোক হাসপাতালে এসেছিলেন। তিনি আপনার আসার কয়েক মিনিট আগেই এসেছিলেন। আমার মনে হয়েছিল তিনি কোনো আত্মীয়, তাই আমি তাকে ভেতরে যেতে দিয়েছিলাম। কিন্তু ডাক্তার গুপ্তা থামলেন, তার চোখ গম্ভীর হয়ে গেল। সে আমাকে বলেছিল যে ছেলেটি বাচ্চার ব্যাপারে যাই বলুক না কেন, আপনাকে বলার দরকার নেই। সে বলেছিল যে পরিবার কোনো ঝামেলা চায় না। রাধিকার মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বয়ে গেল। ওই লোকটা কে ছিল? ডাক্তার তাকে স্থির দৃষ্টিতে দেখলেন। আপনার ভাই। সময় যেন থমকে গেল। রাধিকার মনে হলো তিনি যেন ভুল শুনেছেন, কিন্তু ডাক্তার গুপ্তা তাকে নিশ্চিত দৃষ্টিতে দেখলেন। তিনি খুব পরিষ্কারভাবে বলেছিলেন, আমার এখনও তার সেই নির্ণায়ক দৃষ্টি মনে আছে। যেমনই ছেলেটি বাচ্চার উল্লেখ করল, তিনি বললেন, ওকে জানানোর দরকার নেই, এই বিষয়টা আমি দেখে নেব। আর তিনি আমাকে বলেছিলেন আপনাকে না জানাতে, কারণ তার ভয় ছিল আপনি বিচলিত হয়ে পড়বেন। রাধিকা নিজের মুষ্টি এত জোরে বন্ধ করলেন যে নখ তার চামড়ায় বিঁধে গেল। তার ভাই, পরিবারের একমাত্র ব্যক্তি যিনি তার প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করতেন। সেই ব্যক্তি যিনি তার স্বামীর মৃত্যুর পর কোম্পানিতে বড় শক্তি অর্জন করেছিলেন। সেই ব্যক্তি যিনি সবসময় তাকে বলতেন যে তার ছেলের এক গরিব মেয়ের সাথে প্রেম করাটা সির্ফ একটি সাময়িক বিষয়। সেই ব্যক্তি যিনি তাকে বলেছিলেন যে ওই ধরনের মানুষরা বিপদে পড়লে তাদের একা ছেড়ে দাও, তাদের সাথে জড়ানো মানে মাথা ব্যথা। সেই ব্যক্তি যিনি চাননি যে কোনো আলাদা রক্তের বাচ্চা উত্তরাধিকার নষ্ট করুক। তিনি চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে দাঁড়ালেন। চেয়ারটি উল্টে গিয়ে মেঝেতে সশব্দে আঘাত করল। তার গলা ভেঙে গেল। তিনি সবকিছু জানতেন? খুব সম্ভবত, ডাক্তার গুপ্তা বললেন। আর তিনি চাইতেন যে আপনি যেন না জানেন। রাধিকার বুকটা যেন কেউ নিংড়ে দিল। তার দম বন্ধ লাগছিল। তাকে দাঁড়িয়ে থাকার জন্য টেবিলের সাহায্য নিতে হল। এক শ্বাসরোধকারী যন্ত্রণা আর ক্রোধের অনুভূতি একসাথে মিশে গেল। 10 বছর, পুরো 10 বছর তিনি নিজের ছেলেকে হারানোর যন্ত্রণায় বেঁচেছিলেন, এটা না জেনেই যে তার নিজের ভাই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি লুকিয়েছিলেন। কেবল লুকাননি, বরং জেনে শুনে এক নির্দোষ বাচ্চার অস্তিত্বকে ধামাচাপা দিয়ে দিয়েছিলেন। সেই বাচ্চা আরিয়ান ছিল, আর এই সবকিছু ভাগ্যের খেলা ছিল না, বরং জেনে শুনে করা হয়েছিল। সত্য এখন কেবল উন্মোচিত হচ্ছিল না, এটি সম্পূর্ণ বদলে গিয়েছিল। হাসপাতাল থেকে বের হওয়ার সময় রাধিকা এতটাই হতাশ ছিলেন যে তার পা যেন নিজের বশে ছিল না। বিকেলের তেজালো হাওয়া বইছিল। তার পরিপাটি করে বাঁধা চুলগুলো এলোমেলো হয়ে গেল, কিন্তু তিনি সেগুলো ঠিক করার প্রয়োজন বোধ করলেন না। চারপাশের সব শব্দ, গাড়ির হর্ন, মানুষের চলার শব্দ, হাসপাতালের লাউডস্পিকারের আওয়াজ, সব মিলে এক অর্থহীন গোলমালে পরিণত হল। তার মাথায় কেবল একটিই বাক্য প্রতিধ্বনিত হচ্ছিল, আপনার ভাই বলেছিলেন যে আপনাকে জানানোর দরকার নেই। রাধিকা গাড়িতে বসলেন। দরজা বন্ধ হয়ে গেল,
কিন্তু তার হাত এখনও হ্যান্ডেলের ওপর ছিল। রামু কাকা রিয়ারভিউ মিরার দিয়ে তাকে দেখলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ঠোঁট কাঁপছিল এবং তিনি একটি শব্দও বলতে পারছিলেন না। তিনি চুপ থাকলেন, এটা ভেবে যে এই সময় কোনো প্রশ্ন তার যন্ত্রণাকে আরও বাড়িয়ে দেবে। গাড়ি অনেকটা দূর চলল, যতক্ষণ না প্রথম লাল সিগন্যালে থামল। তখন রাধিকা ধীরে ধীরে বললেন, তার কণ্ঠস্বর যেন কেউ সমস্ত শ্বাস কেড়ে নিয়েছে, রামু কাকা, আমার ভাই সব কিছু জানতেন। রামু কাকা সাথে সাথে জবাব দিলেন না। কিছুক্ষণ পর তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, এখন আমি আপনাকে কোথায় নিয়ে চলব? তিনি জানলার বাইরে দেখলেন, যেখানে পথচারীরা তাড়াতাড়ি রাস্তা পার হচ্ছিলেন। প্রত্যেকের নিজস্ব লক্ষ্য ছিল, আর তার মনে হচ্ছিল তিনি জীবনের বিপরীতে চলছেন। তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন, তার কণ্ঠস্বর গভীর হয়ে গেল। বাড়ি চলো, আমাকে তার সাথে কথা বলতে হবে। যখন গাড়ি বাংলোর গেটের সামনে থামল, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। দিগন্তে বেগুনি মেঘ জমেছিল, যা দৃশ্যটিকে ভারী করে তুলেছিল, যেন পুরো আকাশ তার কাঁধের ওপর চাপ দিচ্ছে। চাকরেরা সবসময়ের মতো মাথা নিচু করল, কিন্তু তার মুখ দেখেই সবাই চুপ হয়ে গেল, জিজ্ঞেস করার সাহস করল না। তার ভাই সঞ্জয় লিভিং রুমে বসেছিলেন, হাতে ওয়াইনের গ্লাস ঘোরাচ্ছিলেন। একজন সফল অভিজ্ঞ ব্যক্তির আত্মবিশ্বাস নিয়ে তিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে অভ্যস্ত ছিলেন। রাধিকার গলার আওয়াজ শুনে তিনি উপরে তাকালেন এবং একটি পরিচিত আত্মবিশ্বাসী হাসি দিলেন। রাধিকা, তুমি সকাল থেকে কোথায় ছিলে? আমি তোমাকে ফোন করেছিলাম, কিন্তু... তিনি তাকে দেখলেন, দীর্ঘক্ষণ দেখলেন। নিজের জীবনে প্রথমবার তিনি নিজের ভাইয়ের চেহারা, যিনি তার স্বামীর মৃত্যুর পর কোম্পানি চালাতে সাহায্য করেছিলেন, এতটা অচেনা মনে হল যে তার শিউরে উঠলেন। সঞ্জয় ভাইয়া, তিনি বললেন। তার কণ্ঠস্বর বাইরের হাওয়ার চেয়েও বেশি ঠান্ডা ছিল। 10 বছর আগে আপনি জানতেন যে আমার ছেলের পূজার সাথে একটি বাচ্চা আছে, তাই না? সঞ্জয়ের মুখ এক মুহূর্তের জন্য চমকে গেল, স্রেফ এক মুহূর্তের জন্য, কিন্তু এটি তার জন্য চিনে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। তিনি সোজা হয়ে দাঁড়ালেন, তার ছোট কাঁধ কিন্তু দৃঢ়তায় ভরা। আর আপনি হাসপাতালে গিয়েছিলেন। আপনি ডাক্তারকে বলেছিলেন আমাকে না জানাতে, তাই না? সঞ্জয়ের হাতের ওয়াইন গ্লাস থেমে গেল। এক মুহূর্তের নিস্তব্ধতা যেন পুরো ঘরকে চেপে ধরল। অবশেষে তিনি গ্লাসটি টেবিলের উপর রাখলেন, চেয়ারে হেলান দিয়ে বসলেন এবং ফ্যাকাশে হাসলেন। রাধিকা, তোমাকে এটা কে বলল? সবকিছু তো কেটে গিয়েছে, এটাকে আবার কেন তুলছ? জবাব দিন। তার কণ্ঠস্বর ইস্পাতের মতো কঠোর ছিল। সঞ্জয় তার চোখের গভীরে তাকালেন। তার কাঁপতে থাকা অবস্থা, তার যন্ত্রণা এবং সবকিছুর ওপর তার ভেঙে পড়া দেখলেন। তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন, আধো হতাশায়, আধো অনিচ্ছায়। হ্যাঁ, ঠিক, আমি সেদিন হাসপাতালে গিয়েছিলাম। আমি জানতাম পূজা অন্তঃসত্ত্বা, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমার এটা জানা উচিত নয়। সেই স্বীকারোক্তি তার হৃদয়ে এক তীক্ষ্ণ ছুরির মতো আঘাত করল। তিনি পড়ে যাওয়া থেকে বাঁচতে চেয়ারের ধার শক্ত করে ধরে নিলেন। কিন্তু সবচেয়ে বেশি যন্ত্রণা সঞ্জয়ের পরবর্তী বাক্যটি দিল। একটি গরিব মেয়ের গর্ভে জন্ম নেওয়া বাচ্চা, যার বাবা নেই এবং একটি ক্যালেঙ্গারের সাথে যুক্ত। তুমি এইসব কিভাবে সামলাতে? তুমি তখন কোম্পানি তৈরি করছিলে, তুমি পারিবারিক কারণে দুর্বল ছিলে। আমি তোমার পথকে একটি অজ্ঞাত বাচ্চার কারণে নষ্ট হতে দিতে পারতাম না। তিনি একটি রুদ্ধ কণ্ঠে প্রশ্ন করলেন, সে আপনার নিজের ভাইপো ছিল? এই বাড়ির রক্ত? সঞ্জয় কাঁধ ঝাঁকালেন। যেহেতু সে নিজের রক্ত ছিল, সেই কারণেই আমাকে তোমার রক্ষা করতে হয়েছিল। তুমি সেই ছেলে বিক্রমের ওই মেয়েটিকে ভালোবাসার কারণে ভেঙে পড়েছিলে। যদি তাকে সেই গরিব মেয়েটিকে বিয়ে করতে বাধ্য করা হতো, তবে কি তুমি সহ্য করতে পারতে? মরার পরেও সে চেয়েছিল তুমি সেই বাচ্চার দেখাশোনা করো। কিন্তু ভেবে দেখো, যদি আমরা তাকে রেখে দিতাম, তবে কি কোম্পানির ভবিষ্যৎ স্থিতিশীল থাকত? তুমি কি সবকিছু সামলানোর জন্য শান্ত থাকতে পারতে? রাধিকা মাথা নাড়লেন, চোখের জল বাঁধ ভেঙে গড়িয়ে পড়ল। আমার জায়গায় সিদ্ধান্ত নেওয়ার আপনার কোনো অধিকার ছিল না। সঞ্জয় উঠলেন, তার কণ্ঠস্বর গভীর এবং হিসেবি। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ আমি জানতাম তোমার জন্য কোনটা ভালো। আমার জন্য ভালো? তিনি এক তিক্ত হাসি হাসলেন। আপনি জানেন যে সেই বাচ্চা গত 10 বছর ধরে কিভাবে বেঁচে আছে? লটারি টিকিট বিক্রি করছে, গরিব, মা বাবা ছাড়াই। কেউ বাঁচানোর নেই, অথচ আমি এখানে বিলাসিতায় বেঁচে আছি, এটা না জেনেই যে আমার একজন নাতি আছে। সঞ্জয় চুপ থাকলেন। তিনি তাকে ভারী চোখে দেখলেন। আপনি আমার কাছ থেকে আমার ছেলের সাথে সঠিক বিচার করার শেষ সুযোগ কেড়ে নিয়েছেন। তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি ঘুরে দাঁড়ালেন যাতে আর চোখের জল না পড়ে। ঘর থেকে দ্রুত বেরিয়ে গেলেন এবং সেই মুহূর্তে তিনি জানতেন যে আজ থেকে সবকিছু বদলে যাবে। কেউ না, এমনকি তার ভাইও তাকে তার আসল নাতিকে খুঁজে পাওয়া থেকে রুখতে পারবে না।
চাই তাকে যত যন্ত্রণাদায়ক সত্যেরই মুখোমুখি হতে হোক না কেন, তিনি থামবেন না। সেই রাতটি রাধিকার জীবনের দীর্ঘতম রাতগুলির মধ্যে একটি ছিল। বিশাল বাংলো আলোয় ঝলমল করছিল, কিন্তু তিনি লিভিং রুমের এক কোণে কুঁকড়ে বসেছিলেন, যেন কোনো ঝড়ের ওপর দিয়ে গিয়েছেন। তার চারপাশের সব শব্দ অনেক দূরের মনে হচ্ছিল। এয়ার কন্ডিশনারের গুনগুন শব্দ, ঘড়ির টিকটিক, বাইরে বাগানে পোকাদের ডাক, সব মিলে এক ঝাপসা আবহ তৈরি করছিল, যা তাকে এক শ্বাসরোধকারী একাকিত্বে ডুবিয়ে দিচ্ছিল। পরিচারিকা তার জন্য এক কাপ গরম আদা চা নিয়ে এলেন, কিন্তু তিনি সেটিকে ছোঁয়ার প্রয়োজন মনে করলেন না। তার মন ছবিতে ভরেছিল। পূজা প্রসবের বিছানায় শুয়ে আছে, দুর্বল, একা। তার ছেলে নিজের শেষ মুহূর্তে নিজের ভালোবাসার নাম ধরে ডাকছে। ফ্যাকাশে হয়ে যাওয়া পুরনো ছবি এবং আরিয়ান একটি সাধারণ ভাড়ার ঘরে দাঁড়িয়ে পুরনো প্লাস্টিকের কৌটোটিকে এমনভাবে ধরে আছে যেন সে নিজের শেকড় আঁকড়ে ধরে আছে। কেউ জানত না যে সেই ঘরের অন্ধকারে রাধিকা নিজের মুখ 2 হাতে লুকিয়ে এত কেঁদেছিলেন যে তার উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও ছিল না। 10 বছর, রাগের কারণে নয় বা অভিমানের কারণেও নয়, বরং 1 দশকের দেরিতে হওয়ার অনুশোচনার কারণে। 10 বছরে একটি বাচ্চার পুরো জীবন বদলে যেতে পারে। 10 বছর আরিয়ানকে বাবা ছাড়াই, মা ছাড়াই, কারোর হাত ধরা ছাড়াই ঝোড়ো দিনগুলোর মধ্যে দিয়ে কাটানোর জন্য যথেষ্ট ছিল। 10 বছর রাধিকার জন্য এটি বোঝার জন্য যথেষ্ট ছিল যে কখনো কখনো কঠোরতার দাম বড়দের নয়, বরং নির্দোষ বাচ্চাদের চোকাতে হয়। তিনি নিজের চোখের জল মুছলেন, একটি দীর্ঘশ্বাস নিলেন এবং উঠলেন। তার লাল চোখে 10 বছরে প্রথমবার দীর্ঘ সংকল্প স্পষ্ট এবং ইস্পাতের মতো ধারালো ছিল। তিনি যা হারিয়েছেন তা তিনি বদলাতে পারতেন না, কিন্তু সামনে কি হবে তা তিনি ঠিক করতে পারতেন। সারা রাত তিনি ঘুমননি। পরিবর্তে তিনি একটি কলম নিলেন এবং একটি সাদা কাগজে একটি নাম লিখলেন, আরিয়ান। স্রেফ একটি শব্দ, কিন্তু এটি লেখার পর তার মন কিছুটা হালকা হয়ে গেল। পরের দিন সকালে যখন আকাশ পুরোপুরি পরিষ্কার হয়নি, তিনি ঘর থেকে বেরোনোর জন্য তৈরি ছিলেন। পরিচারিকা অবাক হয়েছিলেন এবং রামু কাকা, যিনি তার কঠোর স্তব্ধতায় অভ্যস্ত ছিলেন, তিনি চিন্তিত ছিলেন। সরিতার ভাড়ার বাড়ির রাস্তায় তিনি একটি শব্দও বলেননি, কিন্তু তার চোখে এক অন্যরকম অনুভূতি জ্বলছিল। যন্ত্রণা নয়, বরং দৃঢ় সংকল্প। যখন তিনি পৌঁছলেন তখন সরিতা আঙিনায় ঝাড়ু দিচ্ছিল। তাকে দেখে সে ঘাবড়ে গেল। আপনি এত সকালে চলে এলেন, কোনো ব্যাপার আছে কি? রাধিকা চারদিকে দেখলেন। তার কণ্ঠস্বর কোমল কিন্তু দৃঢ় ছিল। আমি আরিয়ানের সাথে দেখা করতে চাই। সরিতা এক মুহূর্ত থামল, তারপর মাথা নেড়ে তাকে ভেতরে নিয়ে গেল। আরিয়ান একটি ছোট চেয়ারে বসে নিজের স্কুল ব্যাগ পড়ছিল, সম্ভবত স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাকে দেখে সে কিছুটা অবাক হল এবং তারপর দ্রুত দাঁড়িয়ে পড়ল। নমস্তে আন্টি। তিনি কাছে এলেন এবং ছেলেটির চোখের উচ্চতায় বসলেন। সেই মুহূর্তে তিনি আরিয়ানের মুখের প্রতিটি রেখা পরিষ্কার দেখলেন। উঁচু সরু নাক, কিছুটা বিষণ্ণ কিন্তু উজ্জ্বল চোখ, এবং যখন সে জানে না যে কি করতে হবে তখন ঠোঁট কামড়ে ধরে। সব কিছুই যেন তার ছেলের ছাঁচে ঢালা। তার মনে হল যেন তিনি নিজের অনেক বছর আগে হারিয়ে যাওয়া বাচ্চাকে দেখছেন, কোনো ভ্রমে নয়, বরং রক্তের এক অদৃশ্য বন্ধনের টানে। আরিয়ান, তিনি এক কাঁপানো গলায় ডাকলেন, তুমি কি আমার একটি সাহায্য করতে পারো? ছেলেটি চোখের পলক ফেলল, জি নিশ্চয়ই। তিনি তার গলার অস্বস্তিটুকু গিলে নিলেন এবং তারপর বললেন, আমি তোমার ডিএনএ টেস্ট করাতে চাই। ঘরটি হঠাৎ শান্ত হয়ে গেল। আরিয়ান তার দিকে অবাক হয়ে তাকাল, বুঝতে পারছিল না। সরিতার চোখ ছানা বড়া হয়ে গেল, তার হাত কাঁপতে লাগল। আপনি কি বলছেন? রাধিকা সরিতার দিকে ফিরলেন। তার গলা খুব নিচু ছিল। আমি সত্যটা জানতে চাই। আমি জানতে চাই আরিয়ান আমার ছেলে বিক্রমের ছেলে কি না। যেমনই বাক্যটি শেষ হল, সরিতা এতটাই চমকে গেল যে তাকে বিছানার ধারে বসে পড়তে হল। রাধিকা কাছে এলেন এবং তার হাত ধরলেন। এতটাই সততার সাথে বললেন যে তার চোখ লাল হয়ে গেল। আমি এখানে তোমার থেকে তোমার ছেলেকে কেড়ে নিতে আসিনি। আমি এখানে জোর করে কিছু করতে আসিনি। আমি স্রেফ জানতে চাই যে আমি কি 10 বছর ধরে আমার আসল নাতিকে হারিয়ে ফেলেছি। যদি এটি সত্যি হয় যে আমার ছেলে একটি বাচ্চা রেখে গিয়েছে, তবে আমাকে তার দায়িত্ব নিতেই হবে। সরিতা নিজের মুখে হাত চাপা দিল, চোখের জল বইতে লাগল।
এতদিন আরিয়ানকে নিজের হৃদয়ে আগলে বড় করার পর সে ভেবেছিল যে কেউ এই বাচ্চার কথা মনে রাখবে না, কেউ আসবে না, কেউ হাত বাড়িয়ে দেবে না। তবু এখন সেই লোকের মা, যিনি পূজাকে এত বছর আগে এত যন্ত্রণা দিয়েছিলেন, তার সামনে দাঁড়িয়েছিলেন। এই কথাটি এতটাই সততার সাথে বলছিলেন যে কেউ সন্দেহ করতে পারত না। আরিয়ান দুজনকে কাঁদতে দেখল এবং কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আন্টি, আপনি জানতে চান যে আমি আর আপনি আত্মীয় কি না? রাধিকা মাথা নাড়লেন, তার চোখ ভালোবাসা আর অনুশোচনায় ভারী ছিল। হ্যাঁ আরিয়ান, আমি জানতে চাই যে তুমি আমার নাতি কিনা। ছেলেটি চুপ থাকল। সে পুরোপুরি বুঝতে পারল না, কিন্তু তার শিশুর মন এটিকে খুব সহজভাবে বুঝে নিল। যদি রাধিকা আন্টি জানতে চান, তবে এর মানে হল হয়তো সে ততটা একা নয় যতটা সে ভাবত। কিছুক্ষণ পর আরিয়ান মাথা তুলল। তার কণ্ঠস্বর মৃদু কিন্তু দৃঢ় ছিল। জি, আপনি যদি চান তবে আমি করব। আর ঠিক সেই মুহূর্তে যখন ছেলেটি সম্মতিতে মাথা নাড়ল, রাধিকা অনুভব করলেন যে তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছে, কারণ তিনি জানতেন যে আজকের পর আর কিছুই আগের মতো থাকবে না। যখন আরিয়ান ডিএনএ টেস্টের জন্য সম্মতি দিল, রাধিকার মন যেন একবার উপরে উঠল আর তারপর নিচে পড়ে গেল। খারাপ ফলাফলের ভয়ে নয়, বরং এই ভয়ে যে কথাটি তাদের মন বিশ্বাস করছে তা হয়তো সত্যি হতে চলেছে। ৩ জন মানুষ, রাধিকা, আরিয়ান এবং সরিতা, নিঃশব্দে পাশের হাসপাতালে গেলেন। যদিও এটি একটি ছোট পথ ছিল, কিন্তু রাধিকার কাছে এটি অন্য একটি জীবনের মতো দীর্ঘ ছিল। আরিয়ান মাঝখানে হাঁটছিল নিজের পুরনো স্কুল ব্যাগের ফিতে ধরে। তারা সেই ছোট্ট হাতটির দিকে তাকালেন এবং নিজের বুকে একটা যন্ত্রণা অনুভব করলেন। এই বাচ্চাটি জানত না যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে তার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। সিনেমার মতো জাঁকজমকভাবে নয়, বরং জটিল, অশ্রুভেজা আনন্দ আর অপূর্ণ ক্ষতের সাথে। স্যাম্পল নেবার ঘরে আরিয়ান চুপচাপ বসল এবং নার্সকে নিজের হাত বাড়িয়ে দিল। যখন সুই তার চামড়ায় ফুটল, তখন সে মুখ কুঁচকাল, কিন্তু কাঁদল না। সে শুধু তাদের দিকে তাকালো এটা দেখার জন্য যে তারা তাকে দেখছে কিনা। আর যখন সে দেখল যে রাধিকা তাকে মনোযোগ দিয়ে দেখছেন, তখন তার চোখ নরম হয়ে গেল, যেন কেউ তার পেছনে ভরসা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু সেই মুহূর্তটি রাধিকাকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করল। ভয় ছিল যে তার মন খুব দুর্বল হয়ে যাবে এবং তিনি সেখানেই কেঁদে ফেলবেন। সব আনুষ্ঠানিকতা শেষ হবার পর ডাক্তার বললেন যে ফলাফল পরের দিন আসবে। ছোট অপেক্ষা, কিন্তু সবথেকে শক্তিশালী মানুষের ধৈর্য শেষ করার জন্য যথেষ্ট। ফেরার পথে আরিয়ান গাড়ির পেছনের সিটে বসেছিল। মাঝে মাঝে রিয়ার ভিউ মিরর দিয়ে সে তাদের দেখছিল। যখন গাড়িটি ভাড়ার বাড়িগুলোর লাইনের সামনে থামল, তখন ছেলেটি ইতস্তত করল, আন্টি, আপনি কি আমার উপর রাগ করেছেন? হঠাৎ জিজ্ঞাসা করা এই প্রশ্নটি তাকে প্রায় কাঁদিয়ে দিল। আমি তোমার উপর রাগ কেন করব? আরিয়ান মাথা নিচু করল, কারণ আমার জন্য আপনাকে অনেক ঘুরতে হলো। আমি জানি না আমি সেই কিনা যাকে আপনি খুঁজছেন। যদি আমি না হই তবে আপনি দুঃখ পাবেন। রাধিকা বুঝতে পারলেন না হাসবেন নাকি কাঁদবেন। একটি 10 বছরের বাচ্চা, যার শুধুমাত্র খাওয়া দাওয়া আর হোমওয়ার্ক নিয়ে ভাবা উচিত, সে নিজের আবেগের আগে অন্যের আবেগের চিন্তা করছে। তিনি আরিয়ানের হাত ধরলেন, তার পাতলা হাতের তালু নিজের হাতের মুঠোয় চাপলেন। আরিয়ান, ফলাফল যাই হোক না কেন, তুমি এমন একটি শিশু যে ভালোবাসার যোগ্য। আমি তোমার কারণে কখনো দুঃখ পাব না। আরিয়ান হাসল, একটি ছোট কিন্তু সকালের রোদের মতো উজ্জ্বল হাসি। আর সেই হাসি রাধিকাকে উপলব্ধি করালো যে ডিএনএ যাই বলুক না কেন, তার মন ইতিমধ্যেই তাকে বেছে নিয়েছে। সেই রাতে রাধিকা বিছানায় শুয়েছিলেন, কিন্তু ঘুমাতে পারছিলেন না। প্রতিবার যখন তিনি চোখ বন্ধ করতেন, আরিয়ানের ছবি সামনে ভেসে আসত। রোদে পোড়া তামাটে মুখ, গভীর চোখ, যেন সে এমন কিছু জানে যা তার বয়সের বাচ্চাদের জানার কথা নয়। যেভাবে সে সাবধানতার সাথে নিজের ব্যাগ বন্ধ করত, যেভাবে সে ঘাবড়ে গিয়ে মাথা নিচু করত, সবকিছু তার মনে এত ব্যথা দিচ্ছিল যে শ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছিল। তার নিজের ছেলের চিঠির কথা মনে পড়ল। কাঁপানো অক্ষরে লেখা, যেন মৃত্যু থেকে লড়াই করার চেষ্টা করছিল, শুধু একটি কথা বলার জন্য, আমার বাচ্চাকে ছেড়ে দিও না। তিনি 10 বছর ধরে তা করতে পারেননি, কিন্তু তিনি কসম খেলেন যদি তিনি আর একটি সুযোগ পান তবে তিনি সবকিছু ঠিক করে দেবেন। সকাল হওয়ার ঠিক আগে তিনি ডাক্তারের নাম্বার থেকে একটি মেসেজ পেলেন, কাল দুপুরে ফলাফল চলে আসবে, দয়া করে ব্যক্তিগতভাবে নিতে আসুন। তার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। অবশেষে সময় এসে গিয়েছিল। পরের দিন দুপুরবেলা আকাশ অস্বাভাবিকভাবে বিষণ্ণ ছিল। ঘন মেঘের স্তর আকাশকে ঢেকে রেখেছিল, যেন কোনো আগত ঘটনার সংকেত দিচ্ছে।
রাধিকা ডাক্তারের ঘরে অপেক্ষা করছিলেন। তার হাত দুটো অনবরত একে অপরের সাথে জড়িয়ে যাচ্ছিল। ডাক্তার একটি মোটা ফাইল নিয়ে ভেতরে এলেন। তার চোখ দুটো নরম ছিল, যেন তিনি এই মুহূর্তটির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। রাধিকাজি, আমি ফলাফল দেখে নিয়েছি। ঘরের বাতাস যেন জমে গেল। তার শরীরের প্রতিটি কোষ একটি রায়ের অপেক্ষা করছিল। বাচ্চাটির ডিএনএ আপনার ছেলের সাথে খুব উচ্চ স্তরে মিলে গেছে। একটি গভীর নিস্তব্ধতা। তারপর ডাক্তার একটি প্রিন্টেড কাগজ বের করলেন। বিশেষ করে 99.8% মিল। এর মানে? তিনি তাকে কথা শেষ করতে দিলেন না। রাধিকার পা কাঁপতে লাগল। তার বুকটা যেন কেউ নিংড়ে একসাথে ছেড়ে দিল। ওই বাচ্চাটি সত্যিই আপনার নাতি। ওই বাক্যটি একটি বিদ্যুৎ ঝলকের মতো ছিল, কিন্তু যন্ত্রণাদায়ক ধাক্কা নয়, বরং মুক্তির ধাক্কা। 10 বছরের অনুশোচনা থেকে মুক্তি, 10 বছরের শূন্যতা থেকে মুক্তি। 10 বছর যখন তিনি ভাবতেন যে আত্মীয়তা টিকিয়ে রাখার জন্য তার কাছে শুধু একটি কবর আছে, এখন তিনি জানতেন তার ছেলে তার জন্য নিজের একটি অংশ রেখে গেছে। হাড় আর মাংসের একটি অংশ যা জীবিত, একটি অংশ যার তাকে প্রয়োজন। তিনি নিজের মুখে হাত দিয়ে ফেললেন। চোখের জল অনবরত ঝরছিল, আটকানো যাচ্ছিল না। এখন আর ভেঙে পড়ার অনুভূতি ছিল না, বরং এমন একটি অলৌকিকতাকে স্পর্শ করার অনুভূতি ছিল, যা তিনি ভেবেছিলেন জীবন তাকে দ্বিতীয়বার কখনো দেবে না। হাসপাতাল থেকে বেরোনোর সময় তিনি নিজের মুখ উপরে তুলে ধূসর আকাশের দিকে তাকালেন। বাতাস তার চুল উড়িয়ে দিল, কিন্তু তার মনে অনেক বছর পর প্রথমবার আলো ফিরল। একটি যন্ত্রণাদায়ক অধ্যায় শেষ হয়েছিল, এবং তিনি জানতেন পরের অধ্যায় তার নিজের হাতে শুরু হবে। কাঁপতে থাকা কিন্তু দৃঢ় সংকল্পে ভরা হাত। তার ছেলে এখন আর নেই, কিন্তু তার নাতি তার সুরক্ষার অপেক্ষায় ছিল, তার ভালোবাসার অপেক্ষায় ছিল, যেমনটি তিনি কথা দিয়েছিলেন। গাড়ি যখন বস্তির মাটির রাস্তায় থামল, সেই পরিচিত টিনের চালের আওয়াজ, সেই পরিচিত দরিদ্র বস্তির শব্দ, কিন্তু সব কিছুর ওপর এক নতুন অর্থ জড়ে গিয়েছিল। রাধিকা যখন গাড়ি থেকে নামলেন, তিনি ধীর কিন্তু দৃঢ়ভাবে নামলেন, যেন কেউ নিজের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ টুকরোটি খুঁজে পেয়েছে। আরিয়ান দরজার সামনে বসেছিল। তার পা ধুলো মাখা ছিল, প্রতিবেশী বাচ্চাদের সাথে ফুটবল খেলার পর। তাদের দেখেই সে লাফিয়ে দাঁড়িয়ে পড়ল। তার মুখে উদ্বেগের এক ঝলক ছিল। অনাথ বাচ্চারা সবসময় ভয় পায় যে বড়রা তাদের কারণে দুঃখ পাবে। এটা সেই সব শিশুদের স্বাভাবিক প্রতিক্রিয়া যাদের পারিবারিক স্নেহের অভাব থাকে। আন্টি, ফলাফল কি এসে গেছে? তার গলা ছোট কিন্তু প্রত্যাশায় ভরা ছিল। এমন একটি প্রত্যাশা যা রাধিকাকে এতটাই বিচলিত করে দিল যে তাকে সঙ্গে সঙ্গে কান্না আটকানোর জন্য মুঠি শক্ত করতে হল। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। তিনি নিচু হয়ে ধীরে আরিয়ানের কাঁধে হাত রাখলেন। ছেলেটি তার দিকে তাকালো, এবং সেই মুহূর্তে তাদের চোখ একটি অদৃশ্য সুতোয় জুড়ে গেল, যা যে কোনো শব্দের থেকে বেশি শক্তিশালী এবং পবিত্র ছিল। তিনি একটি গভীর শ্বাস নিলেন। হ্যাঁ আরিয়ান, তুমি আমার নাতি। ছেলেটি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ বড় বড় হয়ে গেল, মুখ সামান্য হা হয়ে গেল, যেন সে যা শুনছে তা বিশ্বাস করতে পারছে না। কয়েক সেকেন্ড পর সে শুধু একটি কাঁপানো বাক্য বলতে পারল, আপনি কি বললেন? রাধিকা ফলাফলের কাগজটি তার সামনে রাখলেন। তুমি আমার নাতি, আমার ছেলের রক্ত। আরিয়ান কাগজটি দেখল, তারপর তার চোখের দিকে তাকালো, আবার কাগজটি দেখল। একটি শব্দও বলল না, শুধু একটি মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার কালো চোখে কিছু একটা ভেঙে পড়ছিল, একটি পুরনো বিষণ্ণতা, একটি বেনামি স্মৃতি, কারো সাথে যুক্ত হওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা যা আগে কখনো নাম দেওয়ার সুযোগ পায়নি। আর তারপর অপ্রত্যাশিতভাবে আরিয়ান কেঁদে ফেলল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল না বা চিৎকার করছিল না, বরং এমনভাবে কাঁদছিল যেন অশ্রুগুলো 10 বছর ধরে বয়ে যাওয়ার অপেক্ষা করছিল। সে নিজের 2 হাত দিয়ে মুখ ঢেকে নিল, তার ছোট ছোট কাঁধ কাঁপছিল। রাধিকা আরিয়ানকে নিজের বাহুবন্দী করে নিলেন। তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, যেন তিনি নিজের ছেলেকে বহু বছর আগে জড়িয়ে ধরছেন। সেই অনুভূতি তার গলা বুঝিয়ে দিল। এখন থেকে তুমি আর একা নও আরিয়ান, তোমার কাছে আমি আছি, তোমার পরিবার আছে, তোমার মনে তোমার বাবা আছে। সরিতা পাশে দাঁড়িয়েছিল। সে নিজের মুখে হাত দিয়ে ফেলল। আবেগে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে এই দৃষ্টিটি দেখে খুশিও ছিল, আবার দুঃখিতও। আরির জন্য খুশি ছিল সেই বাচ্চাটির জন্য, যে অনেক বেশি সহ্য করেছিল। এখন অবশেষে সে একটি যোগ্য আশ্রয় পেয়েছিল।
আর দুঃখিত ছিল কারণ এখন তাকে সেই বাচ্চাটিকে ছেড়ে দিতে হবে যাকে সে জন্মের পর থেকে লালন পালন করেছিল। একটি নতুন জীবনে পা রাখার জন্য রাধিকা সরিতার দিকে ফিরলেন। তার চোখ তখনও লাল ছিল, কিন্তু গলা উষ্ণ হয়ে গিয়েছিল। সরিতাজি, ধন্যবাদ। আমি জানি আপনি আরিয়ানকে নিজের আসল ছেলের মতো বড় করেছেন। আমি আপনার সারা জীবনের ঋণী। সরিতা তাড়াতাড়ি হাত নাড়ল। এমন কথা বলবেন না, আমি তাকে ভালোবাসি। রাধিকা এক মুহূর্তের জন্য চুপ রইলেন, তারপর খুব ধীরে জিজ্ঞাসা করলেন, আপনার কি তাকে হারানোর ভয় হচ্ছে? সেই প্রশ্নটি পুরে ঘরটিকে যেন জমিয়ে দিল। কিন্তু সরিতা, সেই দরিদ্র মহিলা যার মন তার ছোট ঘরটির থেকেও বড় ছিল, শুধু বিষণ্ণভাবে হাসল। আমি তাকে হারাবো না ম্যাডাম, ও আমার হাতে বড় হয়েছে, ও আমাকে নিজের মা মনে করে। কিন্তু ওর নিজের আসল পরিবার সম্পর্কে জানাও জরুরি। ওর সেই জিনিসগুলোর প্রয়োজন যা আমি দিতে পারবো না। একটি ভবিষ্যৎ, শিক্ষা, একটি ভালো জীবন, ওর আপনাকে প্রয়োজন। সে একটি গম্ভীর শ্বাস নিল। আপনি তাকে ভালোবাসেন, এটাই যথেষ্ট। সেই মুহূর্তে রাধিকা বুঝতে পারলেন যে কিছু সম্পর্ক রক্ত দিয়ে তৈরি হয় না, কিন্তু সেগুলো রক্তের সম্পর্কের থেকেও বেশি শক্তিশালী হয়। সরিতার আরিয়ানের প্রতি মাতৃত্ব ঠিক তেমনই ছিল, কোমল, ক্ষমাশীল এবং এতটাই সত্যি যে তাকে মাথা নত করতে হলো। তিনি আরিয়ানের হাত ধরলেন, এত ধীরে যেন ভয় পাচ্ছিলেন যে তার চোট লেগে যাবে। আজ থেকে তোমার লটারি টিকিট বিক্রি করার দরকার নেই, তুমি ঠিকমতো স্কুলে যাবে, আমি তোমার সব কিছুর খেয়াল রাখব। কিন্তু তিনি সরিতার দিকে তাকিয়ে চোখের জলে হাসলেন। তুমিও এখনও তোমার সরিতা মায়ের সাথে থাকবে, তুমি চাইলে আমি তোমাকে তার থেকে দূরে করব না। আরিয়ান নিজের জীবনের দুই সবথেকে বড় নারীকে দেখল, একজন যে তাকে রক্তের সম্পর্ক ছাড়াই ভালোবাসা দিয়েছে, আর একজন যে তাকে 10 বছর ধরে হারিয়ে যাওয়া শিকড় ফিরিয়ে দিয়েছে। তারপর সে মাথা নাড়ল। অশ্রু তখনও তার চোখের পাতায় ছিল। আমার দুজনকেই চাই, একটি সহজ বাক্য, কিন্তু সত্য আর আকাঙ্ক্ষায় ভরা। আর এটাই সেই কথা যা শোনার জন্য রাধিকা অপেক্ষা করছিলেন। বাচ্চাটির ওপর অধিকার করার জন্য নয়, বরং তাকে একটি পূর্ণ পরিবার দেওয়ার জন্য। কাউকেই একে অপরের থেকে কেড়ে নেওয়ার দরকার নেই। তিনি আরিয়ানকে আরও একবার জড়িয়ে ধরলেন। তবে তোমার কাছে দুজনেই থাকবে, আমি কথা দিচ্ছি। বাইরের আকাশ হঠাৎ পরিষ্কার হয়ে গেল। টিনের চালের ফুটো দিয়ে রোদ এসে সেই ছোট ভাড়ার ঘরে থাকা 3 জনের ওপর পড়ল। একটি বাচ্চা যে এইমাত্র নিজের শিকড় খুঁজে পেয়েছে, একজন পালক মা যে বহু বছর পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, আর একজন দাদি যে এইমাত্র নিজের জীবনের সবথেকে মূল্যবান জিনিসটি ফিরে পেয়েছে। রাধিকা জানতেন যে কর্মফল কখনো কখনো দেরিতে আসে, বিচার কখনো কখনো নিঃশব্দে হয়, কিন্তু শেষ পর্যন্ত যা সঠিক তা ফিরে আসার পথ খুঁজে নেয়। আর তার মনে শুধু একটি ইচ্ছেই বাকি ছিল, আরিয়ানকে তার বাবার কবরের কাছে নিয়ে যাওয়ার। একজন অনাথ বাচ্চার মতো নয় যে এক অস্পষ্ট আশায় আঁকড়ে আছে, বরং একজন আসল ছেলের মতো যে তার বাবার কাছে ফিরে আসছে। কর্মের একটি চক্র পূর্ণ হয়েছিল, হালকা কিন্তু গভীর, যন্ত্রণাদায়ক কিন্তু সার্থক। জীবন কখনো কখনো খুব অদ্ভুতভাবে ঘোরে। কিছু সত্য 10 বছর পর্যন্ত লুকিয়ে থাকে, কিছু চোখের জল নিঃশব্দে পড়ে, কিন্তু তারপর একদিন কর্ম সঠিক সময় সঠিক ব্যক্তির কাছে উত্তর দেওয়ার জন্য আসে। যেমন রাধিকা এবং আরিয়ান, দুজন মানুষ যাদের অচেনা মনে হতো, কিন্তু একটি এমন রক্তের সম্পর্কে যুক্ত ছিল যা ভাগ্যও ছিন্ন করতে পারেনি। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ধনী বা দরিদ্র হওয়া মনের উদারতার থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। যা সঠিক তা দেরিতে আসতে পারে, কিন্তু সে কখনো পথ ভুল করে না। গল্পটি আপনার কেমন লাগলো? আপনার অনুভূতি নিচে কমেন্টে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই এটি কোথা থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানান। ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা যে আপনারা যেখানেই থাকুন সবসময় খুশি এবং সুরক্ষিত থাকুন।